হ্যালো স্টুডেন্ট, দেখো আমি তোমাদের প্রদীপ স্যার। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2। দেখো মডেল কোয়েশ্চেন পেপার তোমাদের চলছে। আজকে তোমাদের মডেল সেট কোয়েশ্চেন পেপার 4 নম্বর সেটটা করাবো তোমাদের, ঠিক আছে? তো চলো আমরা দেরি করব না, তাড়াতাড়ি করে প্রশ্নগুলোতে আমরা চলে যাই। প্রথমে আমরা একের প্রশ্নগুলো দেখো, এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তো একের 1 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, সরল সুদের হারে 10 টাকা 10 বছরের সুদে মূলে আসলে 10 গুণ হলে সরল সুদের হার কত হবে সেটা বের করতে বলেছে। সুদের হারটা আমাদের বের করতে হবে। এখানে কিন্তু আমাদের দেওয়া আছে দেখো 10 টাকা 10 বছরের, মানে এখানে আসলটা কিন্তু আমাদের 10 টাকা। পি দেওয়া আছে, পিকে আমরা আসল বলি, পি হচ্ছে আমাদের 10 টাকা। এখানে সময় যেটা টি, এটা 10 বছর দেওয়া আছে। আর এখানে দেখো সুদে মূলে আসলের 10 গুণ হবে, তাই না? এখানে সুদে মূলে যেটা সুদ আসল যেটাকে বলা হয় সুদে মূলে, তাহলে আমাদের এখানে দেখো সুদ আসলটা আমরা পেয়ে যাব। সুদ আসল কত হবে দেখো, আসলের 10 গুণ বলতে আসল তো 10, তাহলে 10-এর সঙ্গে আসলের সঙ্গে 10 গুণ, তো সুদ আসল দেখো সুদ আসল হয়ে যাবে আমাদের 100 টাকা। এবার সুদ আসল জানা হয়ে গেছে, আসল জানা আছে, তা আমরা সুদ পেয়ে যাব। সুদকে আমরা আয় বলবো, আয় হচ্ছে আমাদের সুদ। তো সুদ পাওয়া যাবে দেখো, সুদ আসল থেকে আমরা আসলটা বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দিলে দেখো আমাদের হয়ে যাবে 90 টাকা সুদ। তো এবার আমরা সুদের সূত্র যেটা আমরা জানি, আমরা লিখব আই সমান সমান পিটি আর বাই 100, ঠিক আছে? পিটি আর বাই 100। আই হচ্ছে সুদ, পি হচ্ছে আমাদের আসল, টি হচ্ছে সময়, আর ছোটো হাতের আর আছে এটা, আর হচ্ছে আমাদের সুদের হার। আর নিচে 100 হবে, কারণ আর পার্সেন্টেজের জন্য নিচে 100 হয়। তা এই হচ্ছে আমাদের সরল সুদের সূত্রটা। এবার এখানে মানগুলো আমরা পুট করে দিই। আয়ের মান দেখো আমরা পেয়ে গেছি 90, আর এখানে দেখো আমাদের পি হচ্ছে 10, আর সময়টা দেখো, সময়টা আমাদের বলেছে যে টি 10 বছর, তাহলে এখানে টি এর জায়গায় আমরা 10 বসাবো। আর এর মানটা কিন্তু আমাদের বের হবে, এখানে 8টা আমরা রেখে দিলাম, আর নিচে 100। এখানে আমাদের 0, আর এই 0 0 কেটে গেল। তাহলে আমরা দেখো এখানে 0 0 দিয়ে কেটে দিলাম, ঠিক আছে? দুটো শূন্য কেটে গেছে, এই যে 100 ছিল দুটো শূন্য কেটে গেছে। তা আমাদের এখানে শুধু আর আছে, আর এইদিকে আমাদের 90 আছে। তা দেখো আর এর মানটা পেয়ে গেলাম 90, মানে আমাদের দেখো সুদের হারটা কত, 90%। তা 90% দেখো অপশানে আমাদের সি নাম্বার অপশানটা মিলেছে, অ্যান্সারটা সি নাম্বার। পরের প্রশ্ন দেখো 2 নম্বর প্রশ্নটা, দ্বিঘাতকরণীর থেকে অঙ্কটা আছে। আমাদের এভাবে দেওয়া আছে 5 + 2√6 সমান সমান √3 - √2 হোল টু দি পাওয়ার এক্স যদি হয়, এক্সের মানটা আমাদের বের করতে বলেছে। চলো খুব ভালো অঙ্ক দেখো। তো আমরা প্রথমে কি করব, আমরা দেখো এখানে এই যে আছে আমাদের এই যে বাম পক্ষে যেটা 5 + 2√6, 5টাকে যদি আমরা ভেঙে নিই, দেখো 5কে লিখলাম 3 + 2 + 2√6 আছে সমান সমান ডান দিকে যেটা আছে সেটা বসিয়ে দিচ্ছি। এই দেখো পাওয়ার এক্স আছে। এবার লক্ষ্য করো এখানে আমরা দেখো সরলটা কীভাবে করছি। এই যে 3 আছে না, 3কে আমরা √3 দিয়ে হোল স্কয়ার করে দিলাম, কারণ √3 হোল স্কয়ার 3 পাবা। আর যে 2কে আমরা করব এই যে √2 দিয়ে তার হোল স্কয়ার প্লাস, আর এখানে দেখো এই যে আছে 2, এটা আমরা করব √3 × √2। তো এই যে √6টা আছে না, তাকে আমরা √3 × √2 লিখতে পারবো, গুণ করে আবার √6 পাওয়া যাবে। এটাকে দেখো ভেঙে নিয়েছি, এটা পূর্ণ বর্গকারে প্রকাশ করলাম আমরা। আর এদিকে তো আছে √3 - √2 পাওয়ারে আবার এক্স আছে, ঠিক আছে? দেখো এইভাবে আমরা সাজিয়ে নিলাম। আচ্ছা এবার দেখো, এবার আমরা এখানে সরলটা করব। এটা তো আমাদের a² + b² + 2ab, মানে a + b হোল স্কয়ার সূত্র। তো চলো সূত্রটা আমাদের হয়ে যাবে a + b, a হচ্ছে √3 আর b হচ্ছে আমাদের √2, তাই না? এই যে আমাদের √2 ডবল √2 হয়ে যাচ্ছে √2 তার হোল স্কয়ার, a + b তার হোল স্কয়ার সমান সমান, আর এদিকে আমাদের আছে √3 - √2 পাওয়ারে এক্স আছে। আচ্ছা এখানে দেখো আমরা কি করব, আমরা যদি এটাকে 1/, করে নিই, এই যে দেখো এই যে 1/, করে নিলাম, 1/, করলে পরে আমাদের পাওয়ারটা না -2 হয়ে যাবে। মাইনাস পাওয়ার থাকলে 1/, হয়ে যাবে, আর মাইনাসটাকে উঠালে আবার এটা ফিরে আসবে। তো এভাবে কিন্তু সূচকের নিয়মে এটা করতে পারবো, ঠিক আছে? আচ্ছা পাওয়ারটাকে মাইনাস করলাম, এটা 1/, করে দিলাম। আর এখানে দেখো এটা আমাদের √3 - √2 পাওয়ার এক্স।
এবার হর করণীয় নিরসন করবো আমরা। আচ্ছা, হর করণীয় নিরসন যদি করো তাহলে আমাদের দেখো তো উপরে √3 মাইনাস √2 মানে √3 মাইনাস √2 দিয়ে আমরা গুণ করব, ঠিক আছে। এই যে দেখো, আর এখানে √3 প্লাস √2 ছিল, তার সঙ্গে গুণ করছি আমরা √3 মাইনাস √2। পাওয়ার কিন্তু আমাদের কত আছে, -2 আছে পাওয়ার। আর ডান পক্ষটা আমরা যা আছে তা রেখে দেব। উপরে √3 মাইনাস √2 আর নিচে দেখো এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা তোমরা সরল করে a² মাইনাস বি স্কোয়ার। এই যে দেখো a² মানে বি স্কোয়ার সূত্র আমরা ফেলে দিলাম, পাওয়ারে -2 আর এদিকে আছে √3 মাইনাস √2 পাওয়ারে x। আচ্ছা, এবার দেখো তো আমরা এখানে উপরে তো √3 মাইনাস √2 আছে আর নিচে √3² 3 আর √2² 2 হয়ে যাবে, পাওয়ারে -2 আর √3 মাইনাস √2 পাওয়ারে x। আচ্ছা, এবার দেখো এখানে তো এই মানটা দেখো তো 3 থেকে 2, এটা তো আমাদের 1 হয়ে যাচ্ছে, তাহলে হর আমাদের 1, তাহলে হরে আর কিছু নাই, তাহলে আমাদের লব থেকে গেল √3 মাইনাস √2 পাওয়ারে -2 সমান সমান, আর এখানে √3 মাইনাস √2 পাওয়ারে x। দেখো এইভাবে চলে আসলো আমাদের সমীকরণটা। এবার আমরা দেখো কি করব, মূল সংখ্যা কিন্তু সমান হয়ে গেছে, তা মূল সংখ্যা সমান হলে পাওয়ার সমান হয় সূচকের নিয়মে। তাহলে এখানে অতএব x সমান সমান লিখতে পারবো কত, -2। যে x এর মান আমাদের বের করতে বলেছিল, দেখো x এর মানটা আমরা কিন্তু পেয়ে গেছি -2। -2 দেখো আমাদের কত নম্বর অপশান আছে, বি নম্বর অপশান আছে। 3 প্রশ্নটা দেখো, এখানে বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে দেওয়া আছে 3 সেমি 4 সেমি এবং তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব 10 সেমি, তবে ওই বৃত্ত দুটির কতগুলি সাধারণ স্পর্শক থাকবে তা বের করতে বলেছে। আচ্ছা দেখো, ছবিটা যদি আমরা আঁকি তখন আমরা বুঝতে পারবো। এখানে দুটি ব্যাসার্ধ দেওয়া আছে, দুটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, তাদের মধ্যে কেন্দ্রদের মধ্যে দূরত্ব দেওয়া আছে। তা দেখো বৃত্ত দুটি এভাবে হবে, এই যে দেখো আমাদের এই যে একটা বৃত্ত আর এই যে আমাদের একটা বৃত্ত, একটা বড় বৃত্ত করলাম, যেহেতু আমাদের 3 সেমি আর 4 সেমি ব্যাসার্ধ আছে, ঠিক আছে। এইভাবে দূরবর্তী অবস্থান করবে, মানে স্পর্শ এবং ছেদ করবে না বৃত্ত দুটি। কেন ছেদ করবে না, দেখো কারণটা তোমাদের বলছি আমি, কেন ছেদ করবে না বা স্পর্শ কেন করবে না। এর কেন্দ্র এ নিলাম, এর কেন্দ্র বি নিলাম। দেখো আমাদের যে ব্যাসার্ধ আছে, দেখো এটা যদি আমরা পি নাম দিই, এটা যদি আমরা কিউ নাম দিয়ে দিই, তাহলে দেখো তো এপি আমাদের কত 3, আর এখানে কিউবি এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ 4। দেখো এখানে তাদের মধ্যে কেন্দ্রদের মধ্যে দূরত্ব যেটা এবি আছে কত 10 সেমি। তাহলে এখানে দেখো ব্যাসার্ধ দ্বয়ের যোগফলটা ছোট আছে, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বের সঙ্গে ছোট আছে। তাহলে আমাদের দেখো এভাবে কিন্তু ছবিটা হবে, ঠিক আছে। এই যে কেন্দ্রদের মধ্যে দূরত্ব বেশি আছে, তার জন্য এখানে দেখো আমাদের ডিস্টেন্স আছে এই জায়গাটা, পি কিউটা আমাদের গ্যাপ আছে, আর কেন্দ্রদ্বয়ের যে ব্যাসার্ধ দুটির যোগফলটা আমাদের কেন্দ্রদের মধ্যে দূরত্বের চেয়ে ছোটো আছে। এই অনুযায়ী যেভাবে প্রশ্নে বলেছে আমাদের, সেই অনুযায়ী কিন্তু দুটি বৃত্তের ছবিটা কিন্তু এইভাবে হবে। তাহলে এইভাবে যদি দুটি বৃত্ত অবস্থান করে, তাহলে এদের সরল সাধারণ স্পর্শক যেটা আমাদের দেখাতে হবে, সাধারণ স্পর্শক কতগুলি পাওয়া যাবে। সাধারণ স্পর্শক দেখো এই যে আমরা এইদিকে একটা সরল সাধারণ স্পর্শক পাবো একটা, আবার দেখো এখানে এদিকে আরেকটা সরল সাধারণ স্পর্শক পেয়ে যাবো দুটো। এবার তির্যক সাধারণ স্পর্শক দেখো আমরা এভাবে এখান থেকে যদি বলি যে এদিকে আমাদের তির্যক সাধারণ স্পর্শক এভাবে আমরা তৈরি করতে পারবো, আবার এদিক থেকে তির্যক সাধারণ স্পর্শক এভাবে আমরা তৈরি করতে পারবো। তাহলে দেখো এখানে সরল সাধারণ স্পর্শক দুটো আর তির্যক সাধারণ স্পর্শক দুটো, মানে টোটাল আমরা সাধারণ স্পর্শক 4টি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে যে বলেছে সাধারণ স্পর্শের সংখ্যা কটি, 4টি হবে, অ্যান্সার ডি নাম্বার। 4 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের এখানে দেওয়া আছে tan আলফা প্লাস cot আলফা সমান 2 হলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা এর মানটা কত হবে। আচ্ছা, খুব সহজ অঙ্ক আছে, তাড়াতাড়ি হয়ে যাবে সমাধানটা। তো চলো আমরা দেখো তোমাদের সমাধানটা করে দেখাচ্ছি। এখানে আমরা দেখো কী করবো, কি আমরা প্রথমে এখানে এই যে আছে না সমীকরণটা, tan আলফা আছে, tan আলফাটা রেখে দিলাম, আর cot আলফাকে আমরা করলাম 1/tan আলফা, সূত্র আছে এটা, এদিকে 2 আছে। এবার tan আলফাতে যদি গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব tan স্কোয়ার আলফা প্লাস এটা 1 হয়ে যাবে, আর এদিকে 2 tan আলফা হয়ে যাবে। সবাই যদি বাঁদিকে নিয়ে চলে আসি আমরা, তাহলে দেখো এইভাবে হবে আমাদের পূর্ণবর্গাকারে প্রকাশ হয়ে যাবে, tan স্কোয়ার আলফা আর এখানে -2 tan আলফা, এখানে আমরা 1 যদি নিতে পারবো 2ab করে দিলাম,
আর এটা +1 ছিল, +1কে আমরা 1 স্কয়ার করে দিলাম ইজিক্যাল টু 0। দেখো পূর্ণ বর্গ আকারে আমরা প্রকাশ করে দিলাম। তাহলে এটা আমাদের সূত্র দেখো a² - 2ab + b²। তাহলে আমরা এখন লিখতে পারবো a হচ্ছে tan আলফা মাইনাস b হচ্ছে 1 তার স্কোয়ার সমান 0, a - b² সূত্র। এবার ডান দিকে 0 থাকলে আমরা স্কোয়ারটা উঠাতে পারবো, বর্গ উঠে যাবে। তাহলে আমরা tan আলফা মাইনাস 1 ইজিক্যাল টু 0 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে tan আলফার মানটা আমরা পেয়ে গেলাম 1। আচ্ছা, tan আলফা যদি 1 হয় তাহলে আমরা এখানে tan আলফাকে আমরা লিখতে পারবো 1/cot আলফা। tan আলফাকে লিখতে পারবো 1/cot আলফা সমান 1। আচ্ছা, এখানে যদি আমরা উল্টে দিই, ঠিক আছে, তাহলে আমরা এখানে cot আলফা মানটা 1 হয়ে যাবে, তাই না? 1 এর উল্টো 1ই হয়। তা tan আলফার মান 1 আর cot আলফার মানও আমরা 1 পেয়ে গেলাম। এবার আমাদের যে বলেছিল এই যে মানটা এর, ঠিক আছে, এর মান কত হবে? এবার আমরা এখানে যদি পুট করে দিই, দেখো আমাদের মানটা সহজে বেরিয়ে আসবে। তাহলে আমাদের এখানে এই যে আছে দেখো 10 টু দি পাওয়ার এই যে 13 আছে 10 এর মাথায়। তো tan আলফার মান তো আমরা 1 পেয়ে গেলাম, তাহলে আমাদের 1 এর পাওয়ারে কত 13 হবে প্লাস, আর cot আলফার মান আমরা 1 পেয়ে গেছি, তাহলে 1 এর পাওয়ারে 13। তো এবার দেখো 1 এর পাওয়ারে যাই থাক না কেন 1ই হয়, এখানে 1, তাহলে 1 1 যোগ করলে কত 2 হয়ে গেল। দেখো তাহলে এর মানটা আমরা 2 পেয়ে গেলাম, যেটা আমাদের বি নাম্বার অপশানে আছে। আচ্ছা, 5 প্রশ্নটা, 5 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে দুটি গোলকের ব্যাসার্ধের পার্থক্য 10 সেমি এবং তাদের আয়তনের পার্থক্য 8800 ঘনসেমি হলে ব্যাসার্ধ দ্বয়ের গুণফল কত হবে সেটা বের করতে বলেছে। আচ্ছা, এখানে দেখো গোলকের অঙ্ক, তো গোলকের আয়তনের সূত্র আমাদের জানতে হবে এখানে। তো চলো আমরা দেখো প্রথমে দুটি গোলক আছে, তাদের ব্যাসার্ধগুলো আমরা ধরে নিই, ঠিক আছে। তো দেখো আমরা গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নেব। তো গোলকের ব্যাসার্ধ আমরা সাধারণত আর ধরি, তো গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নেব। আচ্ছা, এখানে দুটি যখন গোলক আছে, একটা ছোট গোলক একটা বড় গোলক, ধরো বড় গোলকের ব্যাসার্ধ আমরা নিলাম আর ছোট গোলকের ব্যাসার্ধ নিয়ে নিলাম আমরা ছোট হাতের আর। এইভাবে দুটি গোলকের ব্যাসার্ধ নিয়ে নিলাম, বড় হাতের আর আর ছোট হাতের আর। এবার ব্যাসার্ধদের পার্থক্য যেটা বলেছে আমাদের, মানে আর মাইনাস বড় হাতের আর মাইনাস আর, এই যে এর মানটা কত দেওয়া আছে আমাদের 10। এবার তাদের আয়তনের পার্থক্য, এবার দুটি গোলকের আয়তন আমরা এখানে লিখব। প্রথম গোলকের আয়তন যদি বড় গোলক বলি, তো বড় গোলকের যে আয়তনের যে সূত্রটা গোলকের আয়তন সেটা আমরা জানি 4/3 পাই আর কিউব। আর বলতে এখানে বড় গোলক নিলে বড় হাতের আর নিলাম 4/3 পাই আর কিউব মাইনাস, এবার ছোটো গোলকটা যদি নিই 4/3 পাই আর কিউব। এই যে দেখো এই হচ্ছে আমাদের দুটি গোলকের আয়তনের পার্থক্য। এখানে এটা দেওয়া আছে কত 8800। এই যে দেখো, এবার আমরা একটু সরলটা করি, এখান থেকে সরল করেই আমরা পেয়ে যাবো ব্যাসার্ধদের গুণফলের মানটা পেয়ে যাবো, ঠিক আছে। আমাদের যেটা বের করতে হবে এখানে, আমাদের কী বের করতে হবে জানো? আমাদের বের করতে হবে এই যে বড় হাতের আর ইন্টু ছোটো হাতের আর, বড় হাতের এখানে লিখেছি বড় হাতের আর ইন্টু ছোটো হাতের আর সমান কত হবে, এটাই আমাদের কিন্তু বের করতে হবে এই মানটা। তো দেখো আমরা এই জায়গা থেকে আমরা মানটা বের করে নিব। তো আমরা প্রথমে কী করব, আমরা কমন নিয়ে নিই। আচ্ছা, 4/3, দেখো পায়ের মান কিন্তু 22/7 বসিয়ে দিলাম, কমন নিলাম, আর এদিকে আমাদের হয়ে গেল আর কিউব, এদিকে আমাদের থেকে গেল 8800। আচ্ছা, আমরা যদি কাটাকাটি করি, দেখো তো আমরা 22 দিয়ে যদি কাটাকাটি করি, তো 22 4 তো 88, আর দুটো শূন্য বসে গেল। আর 4 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে 4 একে 4, দুটো শূন্য। আচ্ছা, এখানে দেখো এই যে 7 3 21, 21টা আমরা ডান দিকে নিয়ে যেতে পারবো। আর a কিউব মাইনাস বি কিউব, আর কিউব মাইনাস এই যে আর কিউব আছে, এটা a কিউব মানে বি কিউবের সূত্র আমরা অ্যাপ্লাই করে দেবো। তো সূত্রটা হচ্ছে আমাদের a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে আমাদের a কিউব মানে বি কিউবের সূত্রটা। আর এদিকে তো 100 ছিল, আর এই যে আমাদের দেখো এই যে 7 3 21, 21টাকে আমরা এইদিকে বর্জগুণ করে দিলাম, ওকে। আচ্ছা, আর মাইনাস আর এর মান তো আমরা এই যে বের করে রেখেছি 10, তাহলে এর জায়গায় আমরা 10 লিখতে পারবো। আর রয়ে গেল আমাদের কত আর স্কোয়ার প্লাস আর 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 স্কোয়ার সমান, আর এখানে 100 ইন্টু 21, একটা শূন্য আমরা কেটে দিই। আচ্ছা, তাহলে এটা আমরা আর স্কোয়ার প্লাস ছোটো হাতের আর স্কোয়ার প্লাস
যে আর আর সমান সমান এটা যদি গুণ করে নাও তাহলে 210 পেয়ে যাবো। এবার এই যে আর স্কোয়ার আছে, এ স্কোয়ার বলে বি স্কোয়ার সূত্র এখানে অ্যাপ্লাই করব। তো এ স্কোয়ার বলে বি স্কোয়ার সূত্র মান নির্ণয়ের সূত্র, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা অ্যাপ্লাই করছে, ঠিক আছে। এ মাইনাস বি হোল স্কোয়ার মানে আর মাইনাস আর তার হোল স্কোয়ার প্লাস 2ab মানে 2rr। এই যে দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র এটা আছে। ওকে, সূত্র তোমাদের কিন্তু জানতে হবে ভালো করে। আচ্ছা, এবার দেখো তো এই যে আর মাইনাস আর এর মানটা তো 10, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো 10-এর স্কোয়ার প্লাস, আর এখানে দেখো এই যে 2rr আর rr, তাহলে যোগ করে আমরা পেয়ে যাবো 3rr, এখানে 210। আচ্ছা, এটা তো আমাদের 100 হবে, তাহলে আমরা 3rr সমান সমান 210 মাইনাস এই যে 10-এর স্কোয়ার 100, 100টা আমাদের মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো এটা যদি বিয়োগ করে দিই, তা 210 থেকে 100 চলে গেলে 110 রয়ে যাবে, এই যে আমাদের 110। আচ্ছা, তাহলে এখান থেকে যদি বলি যে আর এর মানটা কত, 110/3। ওকে, এবার দেখো এবার আমরা যদি ভাগ করে নিই আমাদের অ্যান্সার কিন্তু চলে এসেছে। দেখো ব্যাসার্ধ দ্বয়ের যে গুণফল বলেছিল সেটা কিন্তু এসেছে, দেখো আর যার মানটা আমাদের দরকার। তা চলো আমরা ভাগটা করে নিই। আচ্ছা, আমাদের দেখো 3 বারে যাবে, 3 3 9, এখানে 2 আসবে 20, 3 6 18, বিয়োগ করে আমরা 2 আসবে, বাস আর তো যাবে না, পূর্ণ সংখ্যা বানায়নি, 2টা উপরে আর এই 3টা নিচে চলে আসবে। তো দেখো আমরা পেয়ে গেছি যেটা আমাদের বলেছিল, এই যে ব্যাসার্ধ দ্বয়ের গুণফল মানে আর গোলক দুটির ব্যাসার্ধ দ্বয়ের গুণফল আমরা পেয়ে গেলাম 36.2/3 পেয়ে গেলাম। ওকে, এটাই আমাদের কিন্তু অ্যান্সার। আমরা দেখে নেব অপশান কোনটা মিলছে। দেখো এই যে 5-এর অঙ্কটা যে করছিলাম, যে অপশান দেখো এ নাম্বারে আছে আমাদের, এই যে 36.2/3 আমাদের অপশান এ নাম্বার অ্যান্সারটা। ওকে, এবার আমরা চলে যাবো 6 নম্বর প্রশ্নে। তবে 6-এর প্রশ্নটা আমাদের বলেছে এই যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো সংখ্যাগুরু মান 15 যদি হয় তাহলে এক্সের মান কত। দেখো এই যে দেখো সংখ্যাগুরু মান কী জিনিসটা সেটা আমাদের জানতে হবে। সংখ্যাগুরু মান, তথ্যের সংখ্যাগুরু মান বলতে এই তথ্যের মধ্যে যে সংখ্যাটা বেশিবার থাকবে সেই সংখ্যাটাকে বলা হয় সংখ্যাগুরু মান। তো দেখো তো 15 একবার আছে, 15 দুবার আছে, মানে 15 দেখতে পাচ্ছি এখানে দুবার আছে, আর 17 দুবার আছে। তাহলে সংখ্যাগুরু মান দেখো বলে দিয়েছে 15, তো সংখ্যাগুরু মান 15 বলে তাহলে আমাদের 15 সংখ্যাটা বেশিবার হবে, তাহলে এক্সের মান কী দরকার, এক্সের মান তাহলে আমাদের কী হবে 15 হবে, তাই না। সংখ্যাগুরু মান যখন 15 বলে দিয়েছে, এক্সের মানটা কিন্তু আমাদের 15 হবে, কারণ এখানে যদি 15 হয়ে যায় তাহলে 15 কিন্তু 3টা হয়ে যাবে, 15 বেশি সংখ্যা দাঁড়াবে, 3টা 15, তো 3টা 15 বলতে এই তথ্যের মধ্যে সংখ্যাগুরু মান 15 পেয়ে যাব। ঠিক আছে, যখন আমাদের সংখ্যাগুরু মান 15 বলে দিয়েছে তাহলে এক্সের মানটা কিন্তু হবে আমাদের কত, এক্সের মানটা কিন্তু 15 হবে, তাহলে এক্সের মান হবে 15, অ্যান্সার আমাদের এ নাম্বার। এবার চলো 2-এর প্রশ্নগুলো। 2-এর প্রশ্নগুলো শূন্যস্থান টাইপের আছে। দেখো আমাদের যে আছে 2-এর 1 নাম্বারটা বলেছে এ বি ও সি মূলধনের অনুপাত। ঠিক আছে, এ বি সি আছে, এদের মূলধনের অনুপাত বলে দিয়েছে, মোট লাভ আবার দেওয়া আছে, তো এর লাভ কত। তো এই যে মূলধনের অনুপাতটা আছে, এই অনুপাতটাকে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে একটু তৈরি করবো, যেহেতু ভগ্নাংশ আছে। ঠিক আছে, তখন আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে দেখো আমরা করব পূর্ণ সংখ্যার অনুপাতে আমরা তৈরি করছি। দেখো তাহলে আমাদের এখানে যে মূলধনের অনুপাত যেটা A:2 B:C, আমাদের কত আছে, এই যে 1/A 1/B 1/C। তা দেখো এই যে আমাদের হরগুলো আছে না, পূর্ণ সংখ্যা করার জন্য এই যে হরগুলো লসাগু করতে হয়, আর লসাগুটা করার পর সেই লসাগুটা দিয়ে গুণ করে দিতে হয়, তখনই আমরা পূর্ণ সংখ্যায় পেয়ে যাবো অনুপাতটা। তাহলে এখন ABC এর লসাগুতে ABC হবে, তাই না। তা এখন প্রত্যেককে আমরা এই যে 1/A আছে, তো তাহলে একে আমরা কি করব, আমরা ABC দিয়ে গুণ করে দেবো, যেহেতু লসাগুটা ABC, তাহলে এই যে ABC দিয়ে গুণ করলাম। আবার আছে H2 দিলাম 1/B, তা গুণ করব কত দিয়ে, আমরা ABC দিয়ে গুণ করব, ABC, এই যে ABC H2 1/C গুণ করব কত দিয়ে, ABC দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে আমাদের A কেটে যাবে, এখানে B কাটবে, এখানে C কাটবে। তা দেখো তো আমাদের এই যে A:2 B:2 C মানে ABC এর মূলধন অনুপাতটা কত পাবো, এখানে পাবো আমরা BC:2, আর এখানে AC থাকবে H2, আর এখানে AB থেকে যাবে। দেখো মূলধন অনুপাতটা আমরা পূর্ণ সংখ্যায় বের করে নিলাম, এটা আমাদের করে নিতে হবে আগে।
তারপরে দেখো আমাদের এ এর লাভটা বের করতে বলেছে, তাহলে এ এর লাভ, ঠিক আছে, এই যে এ এর লাভটা কত হচ্ছে দেখো, তাহলে এ এর লাভ হবে, এর লাভ পাওয়ার জন্য দেখো এ হচ্ছে আমাদের প্রথমটা বিসি, তাহলে বিসি বাই আনুপাতিক যোগ, তাহলে আনুপাতিক যোগ বলতে বিসি প্লাস এসি প্লাস এবি, এই যে আনুপাতিক যোগ করতে হয়, আর যেটা মোট লাভ হয়েছে সেটা গুণ করতে হয় অংশীদারি কারবারের নিয়মে, এই যে দেখো, তাই না, এই যে এর যে মূলধনটা আছে এর মূলধন বাই আনুপাতিক যোগ, মূলধনের আনুপাতিক যোগ এবং মোট লাভ যেটা আছে, ঠিক আছে। এবার দেখো তো আমাদের এখানে, এবার যদি আমরা সরলটা করি তা আমাদের কী দাঁড়াচ্ছে দেখো, আমাদের এখানে যে দেখতে পাচ্ছ এই মানটা আর এই মানটা, দেখো এই মানটা, এই দুটো মান কিন্তু আমাদের সেম হয়ে গেছে, একই আছে, তাহলে আমরা কী করতে পারবো, এই দুটো মানকে আমরা কেটে দিতে পারবো। তা দেখো আমরা কিন্তু এর যেটা লভ্যাংশ লাভটা বিসি দাঁড়িয়ে গেল, বিসি, এটাই আমাদের কিন্তু অ্যান্সার। আমাদের যে বলেছিল যে এর লাভ কত, এর লাভ কিন্তু আমরা পেয়ে গেলাম বিসি। এবার 2 এর প্রশ্নটা দেখো, এখানে 2 এর প্রশ্নটা বলেছে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটির এর মান কত হবে যে এর কোন মানের জন্য যে দ্বিঘাত সমীকরণ হবে না, এর এমন একটা মান হবে যে এই দ্বিঘাত সমীকরণটা যে আছে দ্বিঘাত সমীকরণই হবে না। তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না কখন, যখন আমাদের দেখো এস স্কোয়ার টার্মটা থাকবে না, এস স্কোয়ার যদি না থাকে তাহলে দেখো তো এই যে সমীকরণটা দাঁড়ালো 3x + 5, 3x + 5 কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, এটা হচ্ছে রৈখিক সমীকরণ, একঘাত। তাহলে এস স্কোয়ারের যে টার্মটা পদটা, এই পদটা যদি না থাকে তখনই দ্বিঘাত সমীকরণ হবে না। এটা না থাকা মানে দেখো এস স্কোয়ার সহগটা যেটা আছে a-2, এই সহগটাকে 0 হতে হবে, তখনই এই পদটা থাকবে না, এস স্কোয়ার যুক্ত পদটাই থাকবে না। তাহলে এস স্কোয়ার সহগটাকে 0 হতে হবে, এটাই আমাদের কিন্তু শর্ত। কোনো একটি দ্বিঘাত সমীকরণ যদি দ্বিঘাত সমীকরণ না হয় তাহলে সেই দ্বিঘাত সমীকরণের এস স্কোয়ার সহগটা 0 হতে হবে, এস স্কোয়ার সহগ 0 হলে পরে সেই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে। তাহলে এখানে দেখো তো আমরা এখানে এস স্কোয়ারের যে সহগটা আছে, এস স্কোয়ার সহগ কত দেখতে পাচ্ছি আমরা, a-2, তাহলে এই যে a-2 আমাদের 0 হবে। তোমাদের বলি আবার কথাটা, যে এই দ্বিঘাত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না, মানে এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি a-2 = 0 হয়, ওকে। তাহলে এখান থেকে আমরা দেখো এ এর মানটা পেয়ে যাবো কত, 2। এটাই তো বলেছিল যে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, দেখো এর মানটা যদি 2 হয় তাহলে 2 - 2 কেটে যাবে, কেটে গিয়ে দেখো তো এই মানটা 0 চলে আসবে, তো 0 আসলে পরে এস স্কোয়ার পড়তে থাকবে না, 0 × এস স্কোয়ার, তখন পুরো পদটা আমাদের 0 হয়ে যাবে, থেকে যাবে আমাদের 3x + 5। তাহলে এই যে আমাদের শর্তটা, তাই না, যে এর মানটা যদি 2 হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণটা আমাদের একটি দ্বিঘাত সমীকরণই হবে না। তাহলে এই অ্যান্সারটা কত পেয়ে গেলাম, এর মানটা 2 পেয়ে গেলাম আমরা। 3 নম্বর প্রশ্নটা দেখো, 3-এর যে প্রশ্নটা আমাদের বলেছে দুটি চতুর্ভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ কোণগুলি, ঠিক আছে, কী হবে এবং অনুরূপ বাহুগুলি কী হবে। আচ্ছা, দুটি সদৃশ্য কী আছে দেখো, দুটি চতুর্ভুজ যদি সদৃশ্য হয়, দেখো দুটি চতুর্ভুজ বলতে তোমাদের আমি এখানে যেহেতু চতুর্ভুজ বলতে একটা ধরো একটা আয়তক্ষেত্র দিয়ে আমি বোঝাই, তাহলে একটা আমরা আয়তক্ষেত্র রাখলাম, এই যে আমাদের একটা আয়তক্ষেত্র, এটা একটা চতুর্ভুজ, আর একটা বড় আয়তক্ষেত্র তৈরি করলাম, এই যে আমাদের একটা চতুর্ভুজ। তাহলে এখানে দেখো আয়তক্ষেত্রের কোণগুলো দেখো, এই কোণগুলো কিন্তু আমাদের সমান আছে, আয়তক্ষেত্রের কোণগুলো 90 ডিগ্রি করে হয়, প্রত্যেকটা কোণ কিন্তু আমাদের কী হয় 90 ডিগ্রি করে হয় আয়তক্ষেত্রের, এই কোণগুলো আমাদের 90 ডিগ্রি হবে। তাহলে এই যে দুটো আমরা দেখতে পাচ্ছি দুটো আয়তক্ষেত্র, একটা ছোট আয়তক্ষেত্র একটা বড় আয়তক্ষেত্র, এই দুটি আয়তক্ষেত্রকে বা এই দুটি চতুর্ভুজকে আমরা সদৃশ্য বলতে পারবো তখনই যখন কোণগুলি সমান হবে এবং অনুরূপ বাহুগুলি অনুপাত সমান হবে, ঠিক আছে। অনুরূপ বাহুগুলি বলতে দেখো এটা যদি আমাদের ABCD, এটা যদি হয় PQRS, তাহলে অনুরূপ বাহুগুলি অনুপাত বলতে এই যে AB/PQ, ঠিক আছে, AB/PQ এগুলো সমান হবে BC/, এই যে QR, BC/QR এগুলো অনুরূপ বাহু, এই বাহুর সঙ্গে এই বাহু অনুরূপ বাহু, এই বাহুর সঙ্গে এই বাহু অনুরূপ বাহু, ঠিক আছে, এই বাহুগুলো সমান হবে, এর সঙ্গে এটা সমান হবে, এদের সঙ্গে এই যে অনুপাতটা সমান হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি আমাদের কী দাঁড়ালো এখানে, দুটি চতুর্ভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান হয়, অনুরূপ কোণগুলি সমান হতে হবে, এখানে সমান হবে, এবং অনুরূপ বাহুগুলির
অনুরূপ বাহুগুলি সমানুপাতে হবে, এই যে এ বি বাই পি কিউ, বিসি বাই কিউ আর, হ্যাঁ এখানে হবে সিডি বাই আর এস, হবে এডি বাই পিএস, এরকম হবে, ঠিক আছে। অনুরূপ বাহুগুলি সমানুপাতে হবে, তাহলে এখানে অনুরূপ কোণগুলি সমান এবং অনুরূপ বাহুগুলি সমানুপাতি। এখানে আমরা লিখে দেবো অ্যান্সারটা সমানুপাতি, সমানুপাতি, এই যে দেখো সমানুপাতি, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এবার দেখো চারের প্রশ্নটা। চারের প্রশ্নটা আমাদের বলছি 3πc মানে রেডিয়ানে আছে, এটা কোণটা মানে বৃত্তীয় মানে যেটাকে আছে 3πc/8, এই যে কোণটি আছে এই কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান বের করতে বলেছে। আচ্ছা তাহলে এই কোণের সম্পূরক কোণ কাকে বলে? দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তখন একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলা হয়। সম্পূরক কোণ পেতে গেলে, এই কোণের সম্পূরক কোণ পেতে গেলে এই কোণটিকে আমাদের 180 ডিগ্রি থেকে বিয়োগ দিতে হবে। 180 ডিগ্রি থেকে যদি বিয়োগ দেওয়া হয় তখনই আমরা এই কোণের সম্পূরক কোণ পেয়ে যাব। 180 ডিগ্রি মানে পাই, বৃত্তীয় মানে জানি আমরা, তাহলে পাই থেকে বিয়োগ দিয়ে দেবো, যেহেতু বৃত্তীয় মানে কোণটাকে রাখতে বলেছে। তাহলে দেখো আমরা যদি এখানে এই যে কোণটা আছে না, এই যে কোণটা আছে 3πc/8, এই কোণের সম্পূরক কোণ পেতে গেলে আমাদের পাই থেকে, এই যে পাই হচ্ছে আমাদের 180 ডিগ্রি, 180 ডিগ্রি বৃত্তীয় মান পাই থেকে আমরা বাদ দেব, এই যে 3πc আমরা দিলাম না, আর 8, ওকে। এই যে দেখো রেডিয়ানের জন্য সি দেওয়া হয়, তাহলে এদের যে বিয়োগফলটাই হবে এই কোণটার সম্পূরক কোণ। তো চলো আমরা যদি বিয়োগ করি, তো দেখো লসাগু তো আমাদের 8, এটা 8π মাইনাস 3π, তাহলে এখানে 8π থেকে 3π বিয়োগ করে আমরা পেয়ে যাবো 5π/8। তো দেখো আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে গেছে, এটাই আমাদের অ্যান্সার। এই যে বলেছিল এই কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত, এই যে আমাদের এটাতে বৃত্তীয় মান মানে পাই দিয়ে থাকবে, ঠিক আছে। ষষ্ঠিক মান মানে ডিগ্রিতে থাকবে, আর বৃত্তীয় মানটা পাই দিয়ে থাকবে কোণটা। তো দেখো অ্যান্সারটা আমরা পেয়ে গেছি, অ্যান্সারটা তোমরা লিখে দেবা 5π/8, এই যে আমাদের অ্যান্সার। এবার দেখো 5এর প্রশ্নটা আমাদের কী বলছে, একটি ঘনকের 6টি তলের ক্ষেত্রফল। দেখো ঘনকের তো 6টি তল থাকে, যেটাকে সমগ্র তল বলা হয়। তাহলে একটি ঘনকের 6টি তল বলতে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে 216 বর্গ সেমি, তার কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে ভালো প্রশ্ন, সহজে হয়ে যাবে। দেখো আমাদের এখানে ঘনকের তো সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা এখানে দেখো ঘনকের যদি ধারের দৈর্ঘ্য, ঠিক আছে, ঘনকের ধারের দৈর্ঘ্য যদি আমরা এ ধরে নিই, ঠিক আছে, ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা এ ধরে নিলাম, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা 6 × a², এই যে 6a², 6 × ধারের স্কোয়ার, এটা হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বা ঘনকের 6টি তলের ক্ষেত্রফল। তাহলে এই মানটা দেওয়া আছে কত, 216। আচ্ছা 6 দিয়ে কাটাকাটি করে দাও, তাহলে এখানে 6 দিয়ে কাটাকাটি করলে পাবে, দেখো 6 × 3 = 18, আর এখানে আমাদের বাঁচলো 3 বাঁচলো আমাদের কত হবে, এটা 36, 6 × 4 = 36। তাহলে আমাদের a² = 36, তাহলে a কত হবে, a হয়ে যাবে আমাদের 6 হয়ে যাবে, তাহলে এর মানটা হয়ে গেল আমাদের 6। এবার যে আমাদের বলেছে তার কর্ণের দৈর্ঘ্য মানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, দেখো ঘনকের যে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হয় √3 × ধারের দৈর্ঘ্য, √3 × 6, তাহলে এটা হবে আমাদের 6√3। এই যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 6√3, এটাই আমাদের অ্যান্সার। 6 নম্বর প্রশ্নটা, আমাদের কিছু সংখ্যা দেওয়া আছে এখানে, দেখো a, 7, a, 8, b, 14, এই সংখ্যাগুলির গড় 9 হলে 2a + b এর মানটা বের করতে বলেছে। আচ্ছা দেখো এখানে আমাদের এখানে যে সংখ্যাগুলির গড় বলে দিয়েছে, তাহলে গড় যখন বলে দিয়েছে তাহলে আমরা দেখো গড় আমরা কীভাবে নির্ণয় করব। গড় নির্ণয় করার যে নিয়মটা সেটা হচ্ছে যে যতগুলি সংখ্যা আছে এদের আমরা যোগ করব। যদি যোগ করে দেখো a + 7 প্লাস আবার a আছে প্লাস 8 আছে প্লাস b আছে প্লাস 14 আছে, এই যোগ করে নাও। আর কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6, তাহলে 6 দিয়ে ভাগ করে নাও, এটাই হচ্ছে আমাদের গড়, ঠিক আছে। আর এই গড়টা কত বলে দিয়েছে, 9 বলে দিয়েছে। তো এবার দেখো সরল করো, এখান থেকে সরল করে কিন্তু আমরা পেয়ে যাব 2a + b এর মানটা। দেখো a এখানে দুটো আছে, তো আমরা পেয়ে গেলাম কত, 2a। আর এখানে দেখো b কিন্তু একটা আছে প্লাস b, আর এখানে 7 আর 8 আর 14 এই সংখ্যাগুলো যদি যোগ করা হয়, এই সংখ্যাগুলি যোগ করে পেয়ে যাবো কত, এটা পেয়ে যাবো 29 পেয়ে যাবো, এই যে। আর এখানে যে 6 আর 9 দেখো বর্গগুণ করে আমরা এখানে কত পেয়ে যাবো, 54 পেয়ে যাবো। তাহলে এখানে 2a + b =। এবার দেখো তো এই যে 54 থেকে 29 বিয়োগ হবে, তখনই আমরা মানটা পেয়ে যাব।
সেটা যদি বিয়োগ করি, তাই না, তাহলে এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 25 পেয়ে যাবা। এই যে 54 থেকে 29 বিয়োগ করে কত হবে 25। তা 2a প্লাস b এর মানটা কত পেয়ে গেলাম আমরা 25 পেয়ে গেলাম। এটাই আমাদের অ্যান্সার। তো আমরা এখানে অ্যান্সারটা লিখে দিলাম 25। আচ্ছা, আমরা 2 এর অঙ্কগুলো করে ফেললাম। এবার আমরা চলে যাব 3 এর অঙ্কগুলো। 3 এর প্রশ্নগুলো আমরা পেয়ে যাবো, সেটা হচ্ছে আমাদের সত্য মিথ্যা আছে। দেখো এবার 3 এর প্রশ্নগুলো সত্য মিথ্যা টাইপের প্রশ্ন আছে। 3 এর 1 এর প্রশ্নটা বলছে চক্রবৃদ্ধি সুদ গণনার ক্ষেত্রে প্রতি বছর আসল পরিবর্তিত হয়। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। যখন চক্রবৃদ্ধি সুদের কথা বলা থাকবে তখন কিন্তু প্রতি বছর আসলটা চেঞ্জ হয়। মানে প্রথম বছরে যা হবে আমাদের সুদ আসল, তাই না, মানে সুদটা পেলেও আমরা সুদ পাবো যা। এবার আসলটা যদি দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসলটা কী হবে, আসলের সঙ্গে সুদটা যোগ হয়ে নতুন একটা আসল তৈরি হয়। প্রতি বছর কী হবে, আমাদের সুদ যা হবে প্রত্যেক বছরের ক্ষেত্রে সুদটা যা হবে, সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে নতুন একটা আসল তৈরি হবে প্রত্যেক বছরের জন্য। এই জন্য প্রতি বছর আসলটা পরিবর্তিত হয়, চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তার কথাটা কিন্তু আমাদের সত্য বলেছে। চক্রবৃদ্ধি সুদ গণনার ক্ষেত্রে প্রতি বছর আসল পরিবর্তিত হয়, সত্য কথাটা এটা বলেছে। 2 এর প্রশ্নটা বলেছে, দেখো সাধারণ অনুপাতের মান ঋণাত্মক হতে পারে। দেখো সাধারণত অনুপাতের মান ঋণাত্মক হতে পারে না। কারণ দেখো এখানে যদি বলি তোমাদের যেভাবে যে কোনো অনুপাত যে তৈরি হয়, যেমন তোমাদের অংশীদারি কারবার, মূলধনের অনুপাত তোমরা দেখেছো ধনাত্মক মান পেয়েছো, ঠিক আছে, লভ্যাংশ অনুপাত ধনাত্মক, যে কোনো অনুপাত দেখবে সাধারণত ধনাত্মকে পাওয়া যায়। এরকম অনুপাত ঋণাত্মক হতে পারে, ঠিক আছে, কিন্তু সাধারণত যে অনুপাতগুলো, সাধারণ অনুপাতের যে মানগুলো ঋণাত্মক কিন্তু হবে না, সবসময় ধনাত্মক হয় এটা। তাহলে এখানে যে ঋণাত্মক বলেছে বলে এখানে অ্যান্সারটা মিথ্যা হবে। ঠিক আছে, তো তোমাদের জানতে হবে সাধারণ অনুপাতের মান ঋণাত্মক হতে পারে না, হতে পারে বলেছে মিথ্যা। 3 এর প্রশ্নটা দেখো। 3 এর প্রশ্নটা বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজই হলো ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস। আচ্ছা, এই কথাটা কিন্তু সত্য কথা। দেখো কেন সত্য আমি তোমাদের এখানে বুঝাবো, ছবি এঁকে বোঝাচ্ছি। দেখো, তো আমাদের একটা সমকোণী ত্রিভুজ তৈরি করি। তাহলে এই যে দেখো, এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা আমাদের 90 ডিগ্রি। আচ্ছা, এটা আমাদের ধরো অতিভুজ। এভাবে আমি দেখাচ্ছি তোমাদের। এই যে আমাদের ধরো অতিভুজ, ঠিক আছে। আচ্ছা, এবার লক্ষ্য করো, এই সমকোণী ত্রিভুজের যদি আমি একটা পরিবৃত্ত তৈরি করি, তাহলে এইভাবে হবে পরিবৃত্তটা। দেখো, এই যে এইভাবে পরিবৃত্ত তৈরি হবে। ত্রিভুজের নামটা আমরা দিলাম ABC। এবার দেখো এইভাবে যে সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত তৈরি করা হয়, তাহলে এই পরিবৃত্তের কেন্দ্রবিন্দু হবে অতিভুজের মধ্যবিন্দুতে হবে। যে এসিটা অতিভুজ আছে না, এই এসি অতিভুজের মধ্যবিন্দুতে হবে, যে ও বিন্দুটা, এটাই হচ্ছে আমাদের পরিকেন্দ্র। তাহলে এটা যদি কেন্দ্রবিন্দু হয়, ঠিক আছে, এসি বাহুর মধ্যবিন্দুতে, অতিভুজের মধ্যবিন্দুতে কেন্দ্র হয় পরিকেন্দ্র, তাহলে এসিটা কী হবে আমাদের, এসিটা হবে ব্যাস, কারণ ওসি হচ্ছে ব্যাসার্ধ, ওই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে দেখো কথাটা কিন্তু ঠিক বলেছে, সমকোণী ত্রিভুজের অতিভুজই হলো ত্রিভুজের পরিবৃত্তের, এই যে ত্রিভুজের যে পরিবৃত্ত আছে সেই পরিবৃত্তের ব্যাস, এই যে এসিটা আমাদের এখানে ব্যাস। তার কথাটা কিন্তু সত্য বলেছে। তারপরে প্রশ্নটা দেখো, 4 নম্বর প্রশ্নটা। এখানে বলছে যদি sin a প্লাস sin b সমান 2 হয়, তাহলে এখানে cosec a প্লাস cosec b সমান 1/2 হবে। আচ্ছা, দেখবো আমরা সরল করে, যদি এটা হয় তো সত্য, না হলে মিথ্যা। তো এখানে আমরা দেখো কী করতে পারবো। এখানে আমরা যেটা করব, এই যে দেখো এখানে যে আমাদের দেওয়া আছে না sin a, আমাদের কত দেওয়া আছে, এই যে sin a দেওয়া আছে, sin a প্লাস sin b সমান 2 দেওয়া আছে না, তো 2কে আমরা 1 + 1 করে দিলাম, ভেঙে দিলাম। তো এবার আমরা দেখো তো যে কম্পেয়ার করি, তো আমরা বলবো এখানে sin a এর মানটা আমরা 1 নিয়ে নিলাম, এই যে দেখো, কমা sin b এর মানটা আমরা 1 নিয়ে নিলাম। এভাবে নিতে পারবো উভয় দিকে কম্পেয়ার করে, এর সঙ্গে এর সমান, এর সঙ্গে এর সমান, তাই না। এতে যোগফলটাই তো হবে 1 + 1, এই যে দেখো এর মানটা 1, এর মানটা 1 আমরা নিতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে অভেদের নিয়ম অনুসারে। তাহলে এখানে sin a এর মানটা যদি 1 হয়, তাহলে sin a কে আমরা লিখতে পারবো 1/cosec a লিখতে পারবো। তো এটা আমরা 1/cosec a লিখে দিতে পারবো, থেকে 1। সেটাকে যেহেতু আমরা উল্টে নিই, সেটা আমরা বলতে পারবো cosec a সমান 1। তাহলে একইভাবে তো এখানে cosec bটা পেয়ে যাবো। দেখো cosec b এর মানটা আমরা 1 পেয়ে যাবো। তা দেখো cosec a 1, cosec b যদি 1 হয়, তাহলে আমরা অতএব যদি বলি cosec a প্লাস cosec b
এর মান কত হবে, তাই না? এর মানটা হবে 1 + 1, এর মান 1, এর মান 1, তাহলে হয়ে যাচ্ছে কত 2। দেখো এর মানটা কিন্তু 2 আসছে আমাদের, কিন্তু এখানে কত বলেছে, আমাদের বলেছে এখানে 1/2 বলেছে, তাহলে 1/2 তো হবে না, তাহলে এটাও কিন্তু আমাদের সত্য হলো না, এটা আমাদের হয়ে গেলো কি, এটা হয়ে গেলো আমাদের মিথ্যা। ঠিক আছে, 4 নম্বর যে প্রশ্নের অ্যান্সারটা হবে মিথ্যা। এবার দেখো 5এর প্রশ্নটা। 5এর প্রশ্নটা বলেছে চঙের আয়তন তার ব্যাসার্ধ এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে থাকে। তো দেখো আমরা দেখব চেক করে, এটা যদি যৌগিক ভেদে থাকে তাহলে সত্য, না হলে মিথ্যা। চঙের আয়তন, যাকে যদি আমরা ভি ধরে নিই, ভি হচ্ছে চঙের আয়তন, চঙের আয়তন আর চঙের ব্যাসার্ধ আমরা আর ধরলাম, আর উচ্চতা এই ধরে নিলাম, তাই না? তো এইভাবে ব্যাসার্ধ উচ্চতা ধরে চঙের আয়তনের সূত্র, তো চঙের আয়তনের সূত্র হচ্ছে আমাদের পাই r²h, এটা হচ্ছে আমাদের চঙের আয়তনের সূত্র। ঠিক আছে, পাই r²h। তা দেখো তো এভাবে যদি চঙের আয়তনটা হয়, পাইটা তো আমাদের একটা ধ্রুবক সংখ্যা 22/7, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো। এই যে এখানে যদি আমরা করি, দেখো তো এটা যদি আমরা ভেঙে লিখি, ভি ভেরিয়েস r² করলাম, কমা ভি ভেরিয়েস h করে দিলাম। দেখো আমরা এইভাবে দুটো ভেদে আমরা আলাদা আলাদা করে দিলাম, আমরা এই একটা ভেদ, এই একটা ভেদ। এবার এই দুটো ভেদ থেকে যদি আমরা যৌগিক ভেদ করতে চাই, তার যৌগিক ভেদ করলে কি হবে, আমাদের হয়ে যাবে ভি ভেরিয়েস, ঠিক আছে, এই যে যেটা সমান থাকবে মানটা, না ওই মানটাকে লিখে দিবা, আর এই দুটো গুণ হয়ে যাবে, মানে r²h হয়ে যাবে। এবার যদি ভেদ উঠিয়ে দাও, তাহলে ভেদ যদি উঠাও তাহলে একটা ধ্রুবক সংখ্যা কে চলে আসবে, তাহলে k × r²h। কে বলতে আমরা পায়ও বসাতে পারবো, তাই না? তাহলে ভি সমান কে জায়গায় পায়ে বসিয়ে দিলাম, কেও ধ্রুবক পায়ও ধ্রুবক, তাহলে পাই r²h। দেখো তো এই যে দুটো ভেদ থেকে এই যে যৌগিক ভেদ আসছে, ওই মানটাই চলে আসছে। তাহলে আমরা এখানে বলতে পারবো যে কথাটা, দেখো চঙের আয়তন তার ব্যাসার্ধ এবং উচ্চতার সঙ্গে, এই যে ব্যাসার্ধ আর উচ্চতা আছে, তাই না? তো চঙের আয়তন তার ব্যাসার্ধ এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে থাকে। দেখো যৌগিক ভেদে ছিল আমাদের, যে যৌগিক ভেদটা পাওয়া গেছিলো, তাই না? তো কথাটা কিন্তু এখানে সত্য বলেছে, তো এখানে অ্যান্সারটা আমরা কি লিখে দেবো, সত্য লিখে দেবো। এবার 6 নম্বর প্রশ্নটা দেখো। 6 নম্বর প্রশ্নটা আমাদের বলছে কোনো পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড়, মধ্যমা আর সংখ্যাগুরু মান সমাপতিত যদি হয়, সমাপতিত হলে উক্ত বিভাজনটি বিপ্রতিসম বিভাজন হবে। আচ্ছা, তোমাদের এখানে বলে রাখি যে এভাবে কোনো বিভাজনের যৌগিক গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান যদি সমাপতিত হয়, তাহলে সেই উক্ত বিভাজনটি বিপ্রতিসম হবে না, প্রতিসম হবে। যদি প্রতিসম যদি বলতে এখানে, তাহলে সত্য হতো। যদি এখানে বলে দিয়েছে বিপ্রতিসম, তার জন্য অ্যান্সারটা এখানে মিথ্যা হবে। তাহলে এটা অ্যান্সারটা কী লিখবো আমরা, এটা মিথ্যা লিখে দেবো। এই ছিল আমাদের সত্য মিথ্যা অঙ্কগুলো। চলো এবার আমরা 4-এর এসএকিউ প্রশ্নগুলো, 2 মার্কের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তোমাদের করাবো। তো দেখো আমাদের 4-এর প্রথম প্রশ্নটা আমাদের কি বলেছে, আমাদের এখানে বলেছে বার্ষিক 7.5% সুদের হারে 1200 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তো আমরা দেখো আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব, সরল সুদ বের করব, এবং তাদের অন্তর বলতে বিয়োগফল করে দেবো, তখন আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে। তো চলো আমরা অঙ্কটা সমাধান করি। তো প্রথমে তো আমাদের দরকার চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদ আমরা বের করতে পারবো। চক্রবৃদ্ধি সুদ বের করে যেটা সূত্র আছে, সেই সূত্রটা তোমাদের কিন্তু জানতে হবে। তো দেখো আমরা এখানে লিখব চক্রবৃদ্ধি সুদ লিখব, ঠিক আছে? তো প্রথমে আমরা বের করছি চক্রবৃদ্ধি সুদ। তাহলে অতএব লিখলাম চক্রবৃদ্ধি সুদ। দেখো সূত্রটা আগে দেখো, চক্রবৃদ্ধি সুদের সূত্র পি × 1 + r/100 হোল টু দি পাওয়ার a। এটা হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি এটা। আর এখান থেকে যদি আমরা আসলটা বাদ দিই, সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দিলে পরে আসল হচ্ছে পি, বাদ দিলে কী হয়ে যাবে, আমাদের চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদের সূত্রটা। এবার এখানে আমরা মান বসিয়ে দেবো। চলো মান বসিয়ে আমরা সরলটা করি। পি হচ্ছে দেখো বলে দিয়েছে এই যে 12,000, তো পি এর জায়গায় আমরা বসাবো 12,000। 1 + r হচ্ছে আমাদের দেখো 7.5% মানে নিচে 100 হবে। আর কত বছর, 2 বছর, তো পাওয়ারটা আমাদের 2 হয়ে যাবে। আবার পি আছে, তো আবার এখানে আমরা 12,000 দিয়ে দেবো। চলো আমরা এটাকে সরল করি। তো এখানে 12,000 বসে গেল। আর এখানে দেখো আমরা এখানে ভগ্নাংশ যদি যোগ বিয়োগ করে নিই, তাহলে এটা তোমরা পেয়ে যাবা 107.5, ঠিক আছে? ভগ্নাংশ যোগ বিয়োগ করে নিচে 100 হবে, কারণ এটা দেখো তো 100 কে 100 যোগ 7.5 সেটা 107.5 হয়ে যাবে।
নিচে 100 আর যে স্কোয়ারটা আছে এখানে 12,000টা আমরা বসিয়ে দিলাম। ওকে, সমান সমান। এবার দেখো আমাদের কী হবে, দেখো 12,000, আচ্ছা এটা তো দুবার গুণ হবে, 107.5 ইন্টু 107.5, যদি স্কোয়ার আছে এখানে 100 ইন্টু 100, আর এদিকে কিন্তু আমাদের আছে 12,000, এটা বসিয়ে দিলাম আমরা। আচ্ছা চলো আমরা সরলটা করি। আচ্ছা এখানে দেখো এই দুটো শূন্য কেটে দিলাম, আর এর একটা শূন্য কেটে দিলাম আমরা। এবার এই দুটোর যে গুণফল, ঠিক আছে, এই দুটোর গুণফল প্লাস এবং 12 সঙ্গে গুণফল, এই তিনজন গুণ করে যে মানটা পাবো সেই মানটা আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে, গুণটা তোমরা করতে পারবা। আচ্ছা তো দেখো আগে দেখো আমি এই দুটোর গুণটা তোমাদের বলে দিই। 12 ইন্টু এই যে দুটো গুণ করো, তাহলে এটা গুণ করে তোমরা পাবা দেখো 11,556.25, এটা পাবা। এই দুটো গুণ করে এটা পেয়ে যাবা। আর নিচে কিন্তু 10 আছে, আমরা 10টা আমরা এখানে বসাবো। ওকে, আমরা 10টা বসিয়ে দেবো এখানে। আচ্ছা না, এই যে দুটোর পর দশমিক দিয়েছি, আর 10 বসিয়ে লাভ নাই, এখানে কিন্তু আমরা এই দেখো দুটোর পর, আচ্ছা দুটোর পর না সরি, এখানে 10টা হবে, কারণ এখানেই তো দুবার হবে, এরা এখানেই তো দুটোর পর দশমিক হয়েছে, 10টা হবে। হ্যাঁ, আচ্ছা এখানে 12,000টা বসিয়ে দিলাম। আচ্ছা দেখো এবার যদি আমরা 12 দিয়ে গুণ করি, ঠিক আছে, তাহলে 12 দিয়ে গুণ করলে কত হবে দেখো, তাহলে 12 দিয়ে যদি গুণ করো তাহলে গুণফলটা কত হবে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এটা গুণ করে পেয়ে যাবা 138,675.00, আর দুটোর পর দশমিক এই যে, আর নিচে আবার 10 ছিল, আর এখানে আবার আছে 12,000, এটা বসিয়ে দিলাম সব মানগুলো। আচ্ছা দুটো শূন্যতে কেটে যাবে, দশমিক ডান দিকে শূন্য কেটে যায়, আর এই 10 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে 10 দিয়ে ভাগ করলে তোমরা পেয়ে যাবা 1386। দেখো একটা শূন্য মানে একটার পর দশমিক বসবে, সহজভাবে যেটা বলতে গেলে 10 দিয়ে ভাগ করলে একটা শূন্য, দশমিকটা না এখানে এক ঘরে এদিকে বা দিকে সরে আসবে, ঠিক আছে, সহজ বুদ্ধি ভাগের। তা দশমিকটা এখানে চলে আসবে আমাদের 7, এই যে দেখো 0.5 এভাবে চলে আসবে, আর এখানে তো 12,000 আছে, 12,000 এইভাবে মানটা পেয়ে গেলাম সরলটা। দেখো এবার এখান থেকে যে 12,000 বিয়োগ করে দিই, তাহলে এই বিয়োগ ফলটা তোমরা পেয়ে যাবা 1867.5। আচ্ছা একটা আমরা শূন্য নিয়ে নিলাম, তাই না, দশমিকের ডান দিকে শূন্য আমরা রাখতেও পারবো, নাও রাখতে পারবো, যেহেতু দুটো সংখ্যা রাখলে ভালো, তাই না, এটা টাকা বুঝাইলো তো সব আমাদের কিন্তু টাকা। ওকে, চক্রবৃদ্ধির সুদ এত টাকা। দেখো চক্রবৃদ্ধির সুদ কিন্তু আমরা বের করে নিয়েছি, এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির সুদ। এবার সরল সুদ বের করতে হবে, চলো এবার আমরা বের করব সরল সুদ। অতএব সরল সুদের সূত্র আমরা কি জানি, সেটা হচ্ছে আমাদের PTR/100, এটা হচ্ছে আমাদের সরল সুদের সূত্র। চলো মানগুলো বসাই। পি হচ্ছে আসল যেটা 12,000, সময়টি সেটা 2 বছর, আর সুদের হার যেটা হয়েছে আমাদের 7.5 ছিল, আর নিচে কত ছিল আমাদের, নিচে ছিল 100, ঠিক আছে, এই যে 100টা আছে, 100টা শতকরার জন্য থাকে, এই যে 8টা % হয় না, তাই জন্য 100 নিচে। এবার এখানে আমরা সরল করব। আচ্ছা এখানে যদি সরলটা করো দেখো তো এই দুটো শূন্য কেটে যাবে। এবার এদের যে গুণফলটা, এদের যদি গুণফল করো তাহলে পেয়ে যাবা 1800, পেয়ে যাবা 1800, এত টাকা। এটা হচ্ছে আমাদের সরল সুদ। দেখো চক্রবৃদ্ধির সুদ যে মানটা এসেছে এটা বড় মান এসেছে, চক্রবৃদ্ধির সুদ সরল সুদের চেয়ে বেশি হয় একই সময়ের ক্ষেত্রে। ওকে, 1 বছরের ক্ষেত্রে কিন্তু সমান হয়, যখন 2 বছর 3 বছর বা 4 বছরের কথা বলা থাকবে, যেহেতু 2 বছর বলেছে, দেখো 2 বছরের ক্ষেত্রে সরল সুদ যা হবে তার চেয়ে বেশি হবে, চক্রবৃদ্ধি সুদটা বেশি হবে। ওকে, তো এদের মধ্যে অন্তর চেয়েছে পার্থক্য, তো আমরা লিখব এখন চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। তো চলো লিখি আমরা চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর সমান সমান। এবার চক্রবৃদ্ধি সুদের বড় মান আছে, তো আগে আমরা চক্রবৃদ্ধি সুদটা মানটা লিখছি। কত লিখবো আমরা, এই যে 1867.50 মাইনাস এদিকে 1800, এই দেখো এত টাকা। এটা বিয়োগগুলো আমাদের অ্যান্সার। চলো এদের দেখো, এদের যদি বিয়োগ করো তাহলে বিয়োগ করে তোমরা পেয়ে যাবা যে মানটা, সেটা পাবা 67 দেখো এটা তো আমাদের 18 ভ্যানিশ হয়ে যাবে, 67.50 থেকে যাবে, তাহলে আমরা পেয়ে যাবো 67.50, এই যে এত টাকা। এই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, এটাই আমাদের কিন্তু অ্যান্সার। ওকে, এই যে আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেছি। তোমাদের প্রশ্নে যদি আমি বলি, এই যে প্রশ্নের যে অ্যান্সারটা
দেখো আমরা এখানে লিখে দিচ্ছি এই জায়গায় অ্যান্সারটা। আমরা কত পেলাম 67.50, এটা আমরা অ্যান্সার পেয়েছি। এবার আমরা চলে যাবো 4-2 প্রশ্নটা। দেখো 4-2 প্রশ্নটা বলছে এ বি ও সি একত্রে একটি ব্যবসা শুরু করে একসঙ্গে ব্যবসা শুরু করছে ABC, 3 জন আছে এখানে। আচ্ছা, মূলধনের যত মূলধন আছে মূলধনের 1/2 অংশ এ দিচ্ছে, 1/3 অংশ বি দিবে এবং অবশিষ্ট সি দিল। তাদের লভ্যাংশ বন্টনের অনুপাতটা বের করতে বলেছে। আচ্ছা, মূলধনের অনুপাত যা হবে একই সময়ের ক্ষেত্রে লভ্যাংশ অনুপাতটা তাই হয়। চলো আমরা মূলধনের অনুপাতটা আগে বের করার চেষ্টা করি এদের। তো দেখো এখানে আমাদের যেটা আছে এর মূলধনটা যদি দেখা হয়, দেখো এর মূলধনটা কত, এই যে বলেছে এখানে দেখো এ হচ্ছে 1/2 অংশ, তাই না, 1/2 অংশ এ, তাহলে এ হচ্ছে আমাদের 1/2, এটা এর মূলধন। আর বি এরটা বলেছে 1/3 অংশ, তাহলে বি এর মূলধন হচ্ছে 1/3 অংশ আমরা ধরে নিলাম। ওকে, আর অবশিষ্ট সি আছে, তাহলে সি দেখো সি এর কত হবে, সিটা আমরা বের করে নিতে হবে। সি হবে অবশিষ্ট বলতে যে মোট 1 অংশ যেটা মূলধন, 1 থেকে আমরা বাদ দিয়ে দেবো এ এর এবং বি এরটা, তাই না, এ এবং বি এর যোগফলটা বাদ দেবো। এই যে দেখো এ এবং বি এর যোগফলটা যদি মোট থেকে যদি বাদ দেওয়া হয় সেটাই তো অবশিষ্ট সি পড়ে থাকবে। তা দেখো এটাই হবে আমাদের সি হবে। তাহলে যদি সরলটা যদি আমরা করি তো 1 মাইনাস যেটা ভগ্নাংশ যোগ করবে এখানে দেখো এটা হবে লসাগু, তো 6 হয়ে যাবে। তো এটা হয়ে যাবে আমাদের 3 আর এটা হয়ে যাবে আমাদের 2। তো এখানে 1 মাইনাস এটা 5/6 পেয়ে গেলাম। তাহলে এখানে যদি আমরা একটু সরলটা করে নিই, দেখো সরলটা আমরা কত পাবো, এটা লসাগু 6, তো এখানে 6 মাইনাস 5 পেয়ে যাবো। তো এখানে দেখো এটা 1/6 পেয়ে যাবো। দেখো এটা হচ্ছে আমাদের সি এর মূলধন, তাই না। তো আমরা দেখো 3 জনের মূলধনে পেয়ে গেছি। এবার এদের মূলধনের অনুপাতটা যদি বের করতে চাই, মূলধনের অনুপাতটাই হবে লভ্যাংশ অনুপাত। তা আমরা লিখবো A:B:C। কত হবে, এ হচ্ছে আমাদের কত, এ হচ্ছে 1/2 আর বি ছিল 1/3 আর সি যে বের করলাম এটা 1/6 বের করলাম। এখন এদের আমরা কি করব, এদের পূর্ণ সংখ্যায় তৈরি করে নেব। দেখো এদের মূলধনের অনুপাত যা লভ্যাংশ অনুপাত তাই, এই অনুপাতটাই হবে আমাদের লভ্যাংশের অনুপাত, শুধু আমরা পূর্ণ সংখ্যায় করে নিই। চলো পূর্ণ সংখ্যা করার জন্য কি করতে হবে, এই যে হরগুলো আছে না, হরগুলো লসাগু করতে হয়। 2, 3, 6 লসাগু 6 হবে। দেখো 6 আমরা একবারে কি করে বুঝে নেব যে লসাগুটা 6। এই যে 6 সংখ্যাটা আছে না বড় সংখ্যাটা, এই যে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দুটি দিয়ে ভাগ যাচ্ছে। দেখো 6কে 2 দিয়ে ভাগ যাবে, 6কে 3 দিয়ে ভাগ যাবে। এভাবে তোমরা একবারে বুঝে নিতে পারবা যে 6টাই হবে আমাদের লসাগু। ঠিক আছে, 2, 3, 6-এর মধ্যে লসাগুটা কি হবে, 6 লসাগু। তা লসাগু আমরা দেখো লসাগুটা 6 পেয়ে গেলাম না, তো সরি দেখো লসাগুটা যে 6 যেটা এলসিএম বলা হয়, এলসিএম কিন্তু আমাদের 6। তাই এলসিএম লসাগুটা দিয়ে এদেরকে গুণ করে দিতে হয়। এতে যদি গুণ করে দাও তখনই আমরা পূর্ণ সংখ্যায় পেয়ে যাব অনুপাতটা। এই যে 1/2 আছে 6 দিয়ে গুণ করবো = 1/3 গুণ করবো 6 দিয়ে আর 1/6 গুণ করবো 6 দিয়ে। এই দেখো এখানে হয়ে যাবে আমাদের গুণ করে 3 হয়ে যাবে 3 দিয়ে 6 আর 6 কেটে গেল। এখানে রয়ে গেল আমাদের 3:2, এটা রয়ে গেল আমাদের 2:2 আর এটা রয়ে গেল কত আমাদের 1। আচ্ছা দেখো আমরা পেয়ে গেছি, দেখো এই যে মূলধনের অনুপাত একই সময়ের ক্ষেত্রে লভ্যাংশ অনুপাত, যে লভ্যাংশ যে বন্টন হবে এই অনুপাতে 3:2:1 অনুপাতে। ওকে, এটাই আমাদের অ্যান্সার। যে আমাদের বলেছিল না লভ্যাংশ কী অনুপাতে বন্টিত হবে, সেটা হবে যেটা পেলাম আমরা 3:2:1 অনুপাতে লভ্যাংশ বন্টিত হবে। ওকে, এবার আমরা চলে যাব কত নম্বর প্রশ্নে, এবার চলে যাব আমরা 3 নম্বর প্রশ্নে। দেখো 3-এর প্রশ্নটা কি বলছে, কে এর মান কত হলে এই যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। আচ্ছা, কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান যদি হয় তাহলে যে নিরূপকটা শূন্যের সঙ্গে সমান হয়ে যায়। আচ্ছা, নিরূপক বলতে দেখো নিরূপক কাকে বলে, নিরূপক বলা হয় b² - 4ac, মানে b² - 4ac, এই যেটাকে নিরূপক বলা হয়। এটা কোথা থেকে এসেছে, দেখো কোনো একটা দ্বিঘাত সমীকরণ যদি হয় a² + bx + c = 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এভাবে একটা দ্বিঘাত সমীকরণ থাকলে এর যে নিরূপক, তাই না, নিরূপক বলতে এই দেখো b² - 4ac, এটাকে নিরূপক বলা হয়। এই নিরূপকটা শূন্যের সঙ্গে সমান হবে কখন, যখন কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। ঠিক আছে, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি বাস্তব আর সমান হয়ে যায় তাহলে নিরূপকটা শূন্যের সঙ্গে সমান হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো চলো এখানে বাস্তব ও সমান বলেছে বলে দেখো b² - 4ac = 0 পেয়ে গেলাম। এবার এখানে মান বসাই, b বলতে দেখো x এর সহগ b,
এখানে 3 আছে, 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে এস স্কোয়ার সহগ। দেখো কম্পেয়ার করি এর সঙ্গে, তো এস স্কোয়ার সহগ 2 আছে, তাহলে 2, আর সি হচ্ছে ধ্রুবক সংখ্যাটা যেটা কে আছে এখানে, কে ইজ ইকুয়াল টু 0। তাহলে কে এর মানটা বের করতে বলেছে, এখান থেকে আমাদের সহজে কে এর মানটা বেরিয়ে আসবে। তো এটা তো আমাদের 9, আর এইদিকে নিচে আসবে দেখো 4 দিয়ে 8, তাহলে 8 কে এদিকে হয়ে গেল। তাহলে কে এর মানটা আমরা কত দেখতে পাচ্ছি, কে এর মানটা দেখতে পাচ্ছি 9/8। এটাই আমাদের অ্যান্সার, কে এর মান বের করতে বলেছিল। ওকে, তো আমরা অ্যান্সার পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা করাবো 4 নম্বর প্রশ্নটা। দেখো 4 প্রশ্নটা আমার দেওয়া আছে 1/x ভেরিয়েস 1/y হলে প্রমাণ করতে বলেছে x³ ভেরিয়েস y² ইন্টু x প্লাস ওয়াই হবে। ঠিক আছে, এটা হবে, মানে এই ভেদ থেকে এই ভেদটা আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা, হয়ে যাবে। দেখো আমরা প্রথমে কি করব, প্রথম যে ভেদটা দেওয়া আছে না, আমরা ভেদ তুলে দেব। তাহলে অতএব দেখো ভেদ যদি তুলে দিই আমরা, তা আমরা লিখতে পারবো 1/x সমান কে ইন্টু 1/y। এই যে দেখো, মানে ভেদ তুলে দিলে পরে একটা কী আসবে, আমাদের সমান সমান আসবে আর ধ্রুবক সংখ্যা আসবে। আর এই যে ধ্রুবকটা, এর পরিচয় তোমাদের বলতে হবে। এখানে যে কে আছে আমাদের, তো কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা পাশে লিখে দিবা তোমরা। আচ্ছা, আমরা এখানে কি করব, আমরা এখান থেকে আমরা এক্সের মানটা আমরা বের করে নিচ্ছি, যে কোনো একটা মান বের করে নেবো। তাহলে এক্সের মানটা যদি আমরা বের করে নিই, তাহলে কত হবে দেখো তো। তাহলে এক্সের মান যদি বের করে দেখো তো, এটাকে আমরা উল্টে নিয়েছি, 1/x আছে, তাহলে এক্স হয়ে গেল। তাহলে এইদিকে দেখো, তো এদিকে আমাদের মানটাকে উল্টে নিতে হবে, তো এটা আমাদের কত হবে, তাহলে এখানে আমাদের দাঁড়াবে দেখো y/k দাঁড়াবে এটা। ঠিক আছে, আচ্ছা y/k, তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম, y/k। এবার দেখো আমাদের যে ভেদটা প্রমাণ করতে বলেছে, আমরা সেখানে চলে যাব। দেখো লক্ষ্য করো, আমাদের এই ভেদটা প্রমাণ করতে হবে। তো দেখো আমরা কি করব, এই প্রমাণটাকে লক্ষ্য করো, যে প্রমাণটা যেটা আছে না, যে এদিকে আছে বাম পক্ষ ডান পক্ষ, তাহলে আমরা করব প্রথমে বাম পক্ষ বাই ডান পক্ষটা। এই যে বাম পক্ষ বাই ডান পক্ষ, এটা আমরা প্রথমে করে নেব। এই করে এইভাবে করে আমরা সরল করব। তো সরল বলতে দেখো এক্সের মান আমরা বের করে রেখেছি, তাহলে এক্সের জায়গায় এক্সের মানটা আমরা পুট করে দেব। তো দেখো, তাহলে এক্সের মান কত, এক্সের মান হচ্ছে y/k, তাহলে এক্সের জায়গায় y/k তার কিউব করে দিলাম। আর এখানে y², আর যে এক্স আছে, তাহলে এক্সের মান বসাবো y/k, দেখো y/k বসে দিলাম প্লাস ওয়াই। এই যে দেখো আমরা মানটা এখানে পুট করে দিলাম। এবার এখানে সরলটা করি আমরা। তাহলে উপরে দেখো, উপরে আমাদের কত দাঁড়াচ্ছে, উপরে আছে আমাদের y³ এরকম দাঁড়াবে। আর দেখো এখান থেকে আমাদের y কমন যাচ্ছে, তাহলে y কমন নিয়ে বাইরে y² আছে, তাহলে এখানে তো আমাদের y³ হয়ে যাবে। আর এখানে y কমন নিলে পরে 1/k প্লাস 1 এভাবে দাঁড়াবে। দেখো দেখো y³ তোমরা কেটে দিতে পারবা। তাহলে আমাদের যে মানটা দাঁড়ালো, উপরে 1/k³ আর নিচে আছে আমাদের 1/k প্লাস 1। দেখো তো এই যে মানটা কে দিয়ে মানটা যে আসলো, এটা তো একটা ধ্রুবক সংখ্যা, অশূন্য ধ্রুবক, তাই তো। তাহলে এই ধ্রুবকটাকে আমরা ছোটো হাতের ধ্রুবক আমরা একটা এ নিয়ে নিলাম। তাহলে আমাদের দেখো তো এদিকে আমাদের মানটা কত ছিল, এদিকে মানটা ছিল আমাদের x³ ইন্টু x প্লাস ওয়াই, বাম পক্ষে এটা মান ছিল আমাদের। তাহলে এটা সমান পেয়ে গেলাম n। এখন যদি বর্গমূল করে নিই, তো আমরা পেয়ে যাবো x³ সমান n ইন্টু y² ইন্টু x প্লাস ওয়াই। এবার লক্ষ্য করো, এখানে আমরা কি করতে পারবো, এখানে আমরা এই যে ধ্রুবক সংখ্যা, এটা এনটা হচ্ছে ধ্রুবক, অশূন্য ধ্রুবক, তাহলে সমান ধ্রুবকটা উঠালে ভেদ নিয়ে আসতে পারবো। দেখো প্রমাণটা চলে আসবে এবার। তাহলে x³ ভেরিয়েস y² ইন্টু x প্লাস ওয়াই। দেখো এটাতে আমাদের প্রমাণ করতে বলেছিল, এই যে দেখো এই যে ভেদটা প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা প্রমাণ করে নিয়েছি। ঠিক আছে, তো এইভাবে তোমাদের কিন্তু প্রমাণটা করতে হবে। চলো আমরা চলে যাবো আমরা 5 নম্বর প্রশ্নে। দেখো 5 প্রশ্নটা আমাদের বলেছে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জে এর দৈর্ঘ্য 8 সেমি হলে কেন্দ্র থেকে জেটির দূরত্ব কত। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা বৃত্তের ছবি তৈরি করতে হবে। ছবিটা তৈরি করে দেখো, চলো আমরা ভালো করে প্রশ্নটা বুঝে নেব। তাহলে আমাদের এখানে একটা বৃত্তের ছবি তৈরি করতে হবে। দেখো তাহলে আমরা একটা বৃত্তের ছবি, এই যে আমাদের একটা বৃত্তের ছবি তৈরি করলাম। আমাদের এখানে জের কথা বলেছে, তাহলে আমরা একটা নিচে এইভাবে এটা জে নিয়ে নিলাম, যে নামটা দিয়ে দিলাম এবি। এটা হচ্ছে আমাদের এবি জে। এখানে আমাদের কেন্দ্রবিন্দু ও আছে, আর এখানে ও এটা হচ্ছে ব্যাসার্ধ। দেখো ব্যাস বলেছে 10 সেমি, তাহলে ও এ ব্যাসার্ধ কত হবে, 5 সেমি হবে। আর জেটির দৈর্ঘ্য, এই যে এবি দৈর্ঘ্য বলে এখানে দেওয়া আছে 8 সেমি, মানে এখানে এবি হচ্ছে আমাদের কত, 8 সেমি। ঠিক আছে, আমাদের যেটা চেয়েছে প্রশ্নটা কি বলতে চেয়েছে, দেখো
আমাদের এই যে কেন্দ্র থেকে যেটি দূরত্ব, মানে এই যে ও থেকে কেন্দ্র পর্যন্ত লম্বটা নিয়ে আমরা ওপি হচ্ছে, এই যে দেখো এই পি বিন্দু, ওপি লম্ব। তো কেন্দ্র থেকে যে দূরত্ব, লম্ব দূরত্ব, তারপরে তো আমরা দূরত্ব পাবো। কেন্দ্র থেকে যেটি দূরত্ব ওপি, এই ওপির মানটা কিন্তু আমাদের বের করতে হবে, এটাই কিন্তু আমাদের চেয়েছে। তো চলো দেখো আমরা পেয়ে যাবো ওপি মানটা। ওপিটা তো এবির উপর লম্ব, তাহলে এই কোণটা আমাদের 90 ডিগ্রি, তো এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ও এটা আমাদের অতিভুজ। তাহলে আমরা দেখো সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজ স্কোয়ার মানে ও স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। এই যে মানে সমকোণী ত্রিভুজে দেখো দুটো বাহুর মান জানা আছে। দুটো বাহু বলতে ও এ তো 5 সেমি, আর এপিটা আমরা পেয়ে যাব। এপিটা কী করে পাবো দেখো, এপিটা হবে এ বি এর অর্ধেক। এ বি এর অর্ধেক কেন তোমাদের এখানে বলবো আমি। দেখো এই যে এ বিটা আছে ব্যাস নয় এরূপ একটি জের উপর, ঠিক আছে, ব্যাস নয় এরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমাদের ক্লাস 10 উপপাদ্য আছে, তোমাদের বইতে পেয়ে যাবো উপপাদ্যটা, ঠিক আছে। সম্ভবত উপপাদ্য এটা 32 হবে, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে এখানে আমাদের এই যে আছে না, এই যে কী বলে যে এপি সমান পিবি হয়ে যাচ্ছে, মানে সমদ্বিখণ্ডিত করা মানে এপি সমান পিবি হয়ে যাবে, মানে এপিটা হবে এবির অর্ধেক। তাহলে এবি যদি 8 হয় তো এপি কত হবে, এপি হবে আমাদের 4। তাহলে এপিটা 4 পেয়ে গেলাম, মানগুলো বসায়। ও এ তো 5 পেয়েছি, তাহলে 5 এর স্কোয়ার, আর এপি 4, এটা হচ্ছে 4 এর স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। এবার এখান থেকে ওপি স্কোয়ার মানটা বের করে আমরা ওপির মানটা পেয়ে যাবো, তখন আমাদের অ্যান্সার চলে আসবে। তো দেখো ওপি স্কোয়ার, তাহলে ওপি স্কোয়ার হবে আমাদের দেখো এই যে 5 এর স্কোয়ার এদিকে তো 25 হয়ে গেল, আর 4 এর স্কোয়ার 16, এটা আমাদের চলে যাবে এদিকে, তো মাইনাস হয়ে যাবে 16। তাহলে এখানে আমরা দেখো এই যে 25 থেকে 16 বিয়োগ করে আমরা 9 পেয়ে যাবো। তাহলে অতএব ওপি স্কোয়ার যদি 9 হয় তাহলে ওপি কত হবে, তো 9 এর বর্গমূল, যেটা আমাদের 3 হয়ে যাবে। তাহলে এই যে ওপি 3, যেটা আমাদের বলেছিল যে কেন্দ্র থেকে জের উপর যে দূরত্ব কত, যেটা আমরা পেয়ে গেছি 3 সেমি পেয়ে গেছি। অ্যান্সারটা আমাদের 3 সেমি, ওকে। সেমিতে এককগুলো আছে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম কত, 3 সেমি, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা এরপরে আমরা চলে যাবো 6 নম্বর প্রশ্নে। এবার 6 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে, 6 প্রশ্নটা বলছে এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত এবি, বিসি ও সিএ বাহুকে যথাক্রমে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এপি সমান 4 সেমি, বি কিউ সমান 5 সেমি এবং সিআর সমান 6 সেমি হলে ত্রিভুজ এবিসি এর পরিসীমা নির্ণয় করতে বলেছে। আচ্ছা তো চলো ছবিটা আমরা আগে তৈরি করি, তারপরে প্রশ্নটা ভালো করে বুঝবো। জ্যামিতি অঙ্কের ক্ষেত্রে আগে ছবিটা যদি ভালো করে বোঝা যায়, প্রশ্নটা বুঝে ছবিটা তৈরি করতে হবে, তারপরে আমরা প্রশ্নটা সমাধান করতে পারবো ভালো করে। আমাদের প্রথমে দেখো এবিসি ত্রিভুজ আছে, তাহলে আমরা এবিসি ত্রিভুজ আগে একটা তৈরি করে নেব। তো এবিসি ত্রিভুজ চলো আমরা তৈরি করছি। এই যে আমাদের একটা ত্রিভুজ, ধরো এবিসি ত্রিভুজ, নাম দিয়ে দেবো এ, এটা নাম দেবো এখানে বি, এটা নাম দিলাম সি। তাহলে এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত, তাহলে অন্তর্বৃত্ত ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত আছে। অন্তর্বৃত্ত দেখো যে এইভাবে আমাদের বাহুগুলোকে একটু স্পর্শ করবে, 3টি বাহুকে এই জায়গায় স্পর্শ করবে, এই যে আমাদের অন্তর্বৃত্ত। তো এ বি বিসি সিএ দেখো এখানে এ বিকে পি বিন্দুতে ছেদ করেছে, যেটা স্পর্শ করেছে, ঠিক আছে। পি বিন্দুটা, এটা পি বিন্দু, যে এ বিকে যথাক্রমে বলেছে না, এ বিকে পি বিন্দুতে, আর বিসিকে কিউ বিন্দুতে বলেছে, এই বিসিকে কিউ বিন্দুতে, আর সিএ বাহুকে আর বিন্দুতে স্পর্শ করেছে, যে সিএ বাহুটা আছে না এখানে আর বিন্দুতে স্পর্শ করেছে এই বৃত্তটা, অন্তর্বৃত্তটা প্রশ্ন বলে দিয়েছে। আর এপি 4 সেমি, দেখো এপি এই যে এপিটা আছে 4 সেমি, বি কিউ 5 সেমি, এই যে বি কিউ এটা 5 সেমি আছে, এবং সিআর 6 সেমি। সিআর বলতে দেখো তো এই যে সিআর, এই বাহুটা আমাদের 6 সেমি দেওয়া আছে, এই বাহুগুলোর মান দেওয়া আছে। তার ত্রিভুজ এবিসির পরিসীমা নির্ণয় করতে বলেছে, মানে এবিসির পরিসীমা, এবিসির পরিসীমা বলতে বাহুগুলোর যোগফল। তাহলে আমাদের বের করতে হবে এবি প্লাস বিসি প্লাস সিএ, এই যে দেখো এই মানটা আমাদের দরকার, ত্রিভুজের পরিসীমা। তো দেখো আমরা পেয়ে যাব। দেখো লক্ষ্য করো এখানে আমাদের জানতে হবে, তোমাদের কিছু নিয়ম জানতে হবে। তো এই যে আমাদের বৃত্ত আছে, বৃত্তের কেন্দ্র আমরা নিয়ে নিলাম ধরো ও কেন্দ্র বৃত্ত, এই যে ও কেন্দ্র বৃত্ত আছে না, তো ও কেন্দ্র বৃত্তের এই বিন্দুটাকে আমরা বহিস্থ বিন্দু নিয়ে নিলাম। তাহলে কোনো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে সেই বৃত্তের উপর যে স্পর্শক দুটি হয়, এই যে এপি আর এ আর, এই স্পর্শক দুটি কী হয়, সমান হয়ে যায় এখানে। তাহলে আমরা এখানে দেখো এই যে এপি সমান সমান এ আর, এপি সমান সমান এ আর বলতে পারবো, ঠিক আছে। আবার বলি কোনো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে সেই বৃত্তের উপর যে দুটি স্পর্শক তৈরি হবে, যে এপি এবং এ আর, তাদের দৈর্ঘ্য কী হয়, সমান হয়।
তাহলে এখানে এপি এআর সমান, তাহলে দেখো তো এটা এপি যদি 4 হয় তাহলে এআরটা কত হবে, এআরটা আমাদের 4 হয়ে যাবে, 4 পেয়ে যাবো। একইভাবে দেখো তো এখানে এই যে বি বিন্দুটা তো বহিস্থ বিন্দু, তাহলে আমরা এখানে আমাদের এখানে দেখো এই যে বিপি আর বিকিউ সমান হবে, তাহলে আমরা এখানে বলতে পারবো বিপি সমান সমান বিকিউ। একইভাবে আমরা এখান থেকে দেখো তো এই যে সি বিন্দু থেকে বহিস্থ বিন্দু, তাহলে সি কিউ সমান সমান সি আর বলতে পারবো, তাহলে আমরা সি কিউ সমান সমান এই যে সি আর বলে দিতে পারবো। তাহলে বি কিউ সমান সমান বিপি হলে দেখো বি কিউ তো 5 আমাদের দেওয়া আছে, তাহলে বিপি কত হবে, বিপি 5 হয়ে যাবে। আর সি আর সমান সমান সি কিউ পেয়েছি, তাহলে সি আরটা আছে দেওয়া 6 সেমি, তাহলে সি কিউ কত পাবো, 6 সেমি পেয়ে যাবো। তো এবার লক্ষ্য করো এই যে দেখো আমরা এই যে এবি প্লাস বিসি প্লাস সিএ এই মানটা যে দরকার, তো দেখো তো এবিকে আমরা লিখতে পারবো না, এই যে এপি প্লাস পিবি, তাই তো। তাহলে এবিকে যদি আমরা লিখি, এবি হচ্ছে আমাদের এপি প্লাস পিবি, ছবি দেখে তোমরা বুঝতে পারবা। দেখো এই যে এপি আর পিবি যোগ করি এবি প্লাস, আর বিসিকে তোমরা লিখতে পারবা বিকিউ প্লাস কিউসি বা সিকিউ, এই যে সিকিউ। আর সিএকে তোমরা লিখতে পারবা, দেখো এই যে সিএকে লিখতে পারবা এই যে সিআর প্লাস এআর, মানে এখানে হয়ে যাবে এআর, আগে এআর দিলাম, এআর প্লাস সিআর। দেখো এবার এদের তো প্রত্যেকের মান জানা আছে, চলো মানগুলো বসিয়ে দাও। তো মানগুলো যদি আমরা বসিয়ে দিই, যে এপির মান কত দেওয়া আছে দেখো 4, বিপি এই যে বিপি বলছি, হ্যাঁ বিপি বা পিবি, তাহলে যে বিপি দেওয়া আছে আমাদের 5 প্লাস, আর বিকিউ 5 প্লাস, আর এখানে হচ্ছে সিকিউ এর মান হচ্ছে 6, দেখো আমরা এই ছবি থেকে মানগুলো বসিয়ে দিচ্ছি আমরা। আর এর মানটা 4 প্লাস সিআর হচ্ছে আমাদের 6। চলো মানগুলো বসিয়ে দিয়েছি, এবার সলভ করে নেবো, অ্যান্সার চলে আসবে আমাদের। তাহলে এখানে দেখো এটা হবে আমাদের 9, এটা হবে আমাদের কত 11, আর এটা হবে আমাদের 10। তাহলে দেখো তো এটা যোগ করে দেখো তো 9 আর 11 20, 20 আর 10 হবে 30, এই যে দেখো 30 পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজের যে পরিসীমা বের করতে বলেছিল, ত্রিভুজ এবিসি এর পরিসীমা, তো ত্রিভুজ এবিসি এর পরিসীমা পেয়ে গেলাম 30 সেমি। ওকে, এককটা আমাদের এখানে সেমি হবে, এই যে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম 30, এখানে সেমি আছে এককটা, তো এখানে আমরা লিখে দেবো সেমি, 30 সেমি, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা এবার আমরা চলে যাবো 7 নম্বর প্রশ্নে। আচ্ছা দেখো 7 প্রশ্নটা আমাদের এখানে বলছে এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ওবি সমান 6 সেমি, ওডি সমান 8 সেমি এবং ওএ সমান 5 সেমি, ওসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আচ্ছা আমাদের কিন্তু আয়তকার চিত্র বলেছে, তো আমরা প্রথমে আয়তকার চিত্র মানে আয়তক্ষেত্রের একটা ছবি তৈরি করব। তো দেখো আমরা প্রথমে দেখো আয়তক্ষেত্রের একটা ছবি তৈরি করছি। তাহলে এই যে আমাদের আয়তক্ষেত্র, আচ্ছা ছবিটা আমরা এইদিকে নিচ্ছি, ঠিক আছে, এখানে নিচ্ছি আমরা ছবিটা। তাহলে আমরা একটা আয়তক্ষেত্রের ছবি তৈরি করে দিলাম। আয়তক্ষেত্রের নামটা আমরা দেবো এ বি সি ডি, আয়তক্ষেত্রের অভ্যন্তরে একটা ও বিন্দু নিতে বলেছে। তাহলে ওই বিন্দুটা আমরা ধরো আমরা এই জায়গায় নিলাম, এটা হচ্ছে আমাদের ও বিন্দু, তাই না, এটা আমাদের কি বিন্দু, এটা আমরা ও বিন্দু বললাম। এবার যেটা বলেছে আমাদের এই যে ওবি, তাহলে ওবি যোগ করব, ওবি বলেছে 6 সেমি ওবি, তারপর বলেছে ওডি, তাহলে ওডি যোগ করব, এই যে এদিকে আমাদের ওডি আমাদের কত বলেছে 8 সেমি, তারপর ওএ 5 সেমি, তাহলে এখান থেকে দেখো ওএ আমরা যদি 5 সেমি যোগ করি, যে আমাদের এটা ওএ, এটা হচ্ছে আমাদের 5 সেমি। আবার বলেছে দেখো এই যে ওসি দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে ওসি আমরা এভাবে এখানে যোগ করে দিচ্ছি, এই যে আমাদের ওসি, ওসিটা আমাদের কিন্তু বের করতে বলেছে। ওবি ওডি ওএ দেওয়া আছে, আর ওসি কিন্তু আমাদের বের করতে হবে, হ্যাঁ এখানে আমাদের কিন্তু ওসির মানটা চেয়েছে, ওসি কত হবে। আচ্ছা খুবই ভালো প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকে দেখা যায় বারে বারে আসে, তাহলে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, দেখো মনোযোগ সহকারে দেখো। আমরা প্রথমে কি করব, আমরা এই যে এ বি এর সমান্তরাল সরলরেখা ও বিন্দু দিয়ে পি কিউ আমরা অঙ্কন করে নেব। তাহলে এইভাবে দেখো আমরা একটা সমান্তরাল সরলরেখা তৈরি করে নিচ্ছি, এ বি এর সমান্তরাল সরলরেখা, এই যে এ বি এর সমান্তরাল সরলরেখা আমরা পি কিউ এটা আমরা অঙ্কন করলাম। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো এটা তো
এখানে আমাদের ও বিন্দু দিয়ে দিয়েছে, এটা আমাদের ও বিন্দু এই জায়গায় আছে। আচ্ছা, তো এখানে লক্ষ্য করো এই যে আমাদের ধরো এ ও পি ত্রিভুজগুলো এবং এই যে সি ও কিউ এই যে ত্রিভুজগুলো কি আমাদের এগুলো সমকোণী ত্রিভুজ হবে। এই কোণগুলো 90 ডিগ্রি, এই যে কোণগুলো আমাদের কত 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে ত্রিভুজ নিব এ ও পি। তাহলে ত্রিভুজ এ ও পি এর আমরা বলতে পারবো দেখো তো অতিভুজ, এটা যদি আমাদের 90 ডিগ্রি হয় অতিভুজ ও এ, তাহলে ও এ স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, আর ও এ স্কোয়ার সমান সমান ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। তাহলে যে ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, এই যে দেখো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে এটা আমরা লিখতে পারলাম। এবার আমরা এই সমকোণী ত্রিভুজ নেব সিও কিউ। তাহলে সিও কিউ থেকে আমরা দেখো তো অতিভুজ আমাদের কী হবে ওসি হবে। তো আমরা লিখব ত্রিভুজ সিও কিউ এর এখান থেকে আমরা বলবো ওসি স্কোয়ার সমান সমান, তো আমাদের হয়ে যাবে দেখো ও কিউ স্কোয়ার, যে ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার, তাই না? এই যে দেখো এই যে আমরা পেয়ে গেলাম দুটো শর্ত। তাহলে আমরা এখন আমরা কী করব, এই দুটো সমীকরণকে আমরা যদি যোগ করে দিই তাহলে কী দাঁড়াচ্ছে দেখো। তো আমরা যোগ করব ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার। তাহলে এদিকে আমাদের যোগ হয়ে যাবে, আমাদের প্রথমে আমাদের ওপি আছে, তাহলে ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার প্লাস তারপর আছে আমাদের ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। আচ্ছা, এবার দেখো আমরা এখন কি করব, দেখো ওপি স্কোয়ার আমরা থাক। এবার দেখো এপি স্কোয়ারের জায়গায় আমরা বি কিউ স্কোয়ার লিখতে পারবো। এই যে দেখো তাহলে সমান্তরাল যে তৈরি করেছি, তাহলে আমাদের এ বি কিউপি এটাও তো একটা কি আমাদের আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হবে, তাহলে এপির সঙ্গে বি কিউ সমান পাবো। তাহলে আমরা এপির জায়গায় কিন্তু বি কিউ লিখতে পারবো, ঠিক আছে? এপি আর বি কিউ সমান এখানে, তাহলে এখানে আমরা লিখে দেবো বি কিউ স্কোয়ার প্লাস, আর এখানে আমরা ও কিউ স্কোয়ার থাক, আর এই যে আমাদের সি কিউ আছে না, তাহলে সি কিউ আর পিডি সমান হবে। এদিকে যদি আয়তক্ষেত্র তৈরি করে তাহলে এইদিকেও তো আমাদের একটা আয়তক্ষেত্র তৈরি করেছে, এই যে পি কিউ সি ডি এটা আয়তক্ষেত্র। তাহলে এখানে এই যে কিউ সি কিউর সঙ্গে আমাদের পিডি সমান হবে, তাহলে সি কিউর জায়গায় আমরা পিডি লিখে দেবো, এই যে পিডি স্কোয়ার। ওকে, এবার দেখো এবার আমরা কি করছি দেখো, আমরা এখানে এই যে ওপি স্কোয়ার প্লাস, এবার আমরা এই যে পিডিটা এখানে নিয়ে আসবো এই যে এর জায়গায়, তাই না? এটা চেঞ্জ করলাম, সাজিয়ে লিখি আমরা পিডি স্কোয়ার এখানে করে দিলাম, পিডি স্কোয়ার প্লাস, আর এখানে আমাদের ছিল ও কিউ স্কোয়ার, আর যে বি কিউটা আছে না বি কিউ স্কোয়ার সেটা আমরা এখানে দিয়ে দিলাম। এভাবে সাজিয়ে নিলে দেখো কেন আমরা সাজালাম, লক্ষ্য করো এই যে ওপি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার মানে ওপি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। দেখো এটা তো আমাদের সমকোণী ত্রিভুজ, তাহলে আমাদের যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার ওডি স্কোয়ার হবে। তাহলে এর মানটা কিন্তু আমরা বলতে পারবো ওডি স্কোয়ার। এই ত্রিভুজ থেকে ত্রিভুজ পিওডি থেকে আমরা বলতে পারবো এটা হবে আমাদের ওডি স্কোয়ার, আচ্ছা ওডি তার স্কোয়ার। ওকে, প্লাস একইভাবে দেখো এখানে এই যে ও কিউ স্কোয়ার প্লাস বি কিউ স্কোয়ার মানে ও কিউ স্কোয়ার প্লাস বি কিউ স্কোয়ার, এই যে ত্রিভুজের সমকোণী ত্রিভুজটা আছে এখানে মানে বিও কিউ সমকোণী ত্রিভুজ, এই বিও কিউ সমকোণী ত্রিভুজ থেকে আমরা বলতে পারবো এই যে ও কিউ স্কোয়ার প্লাস বি কিউ স্কোয়ার সমান সমান হবে ও বি স্কোয়ার। তাহলে এর মানটা আমরা ও বি স্কোয়ার লিখতে পারবো। তো দেখো ও বি স্কোয়ার আমরা বলে দিলাম। এটা পেলাম আমরা ত্রিভুজ কি থেকে পেলাম, ত্রিভুজ পিওডি ও ত্রিভুজ আমরা পেলাম বিও কিউ এগুলো হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ থেকে কিন্তু আমরা পেয়েছি। আচ্ছা, তো এবার লক্ষ্য করো আমরা কি পেলাম, এই যে এদিকে আমরা লিখে দিই এখানে দেখো ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান সমান পেয়ে গেলাম ওডি স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। এই যে আমাদের সম্পর্কটা, ঠিক আছে? এটা কিন্তু আমাদের এটা প্রমাণ করে তোমাদের দেখিয়ে দিলাম যেটা হয়। তাহলে এখানে দেখো 4 জন আছে, 3 জনের মান জানা আছে, আমাদের বের করতে হবে ওসি। তাহলে ওসি স্কোয়ার মানটা আমরা এখানে বের করে নেব। তাহলে ওসি স্কোয়ার হয়ে যাবে আমাদের ওডি স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার। এই যে ও স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে চলে আসলাম। চলো আমরা এখানে মানগুলো বসিয়ে দিই, প্রত্যেকের মান জানা আছে। এই যে ওডি দেখো, ওডি আমাদের দেওয়া আছে কত 8, তাহলে আমরা এখানে 8-এর স্কোয়ার, ওবি 6-এর স্কোয়ার মাইনাস ও এ 5-এর স্কোয়ার। 8-এর স্কোয়ার হবে আমাদের 64, 6-এর স্কোয়ার হয়ে যাবে আমাদের 36 মাইনাস 5-এর স্কোয়ার 25। 64 আর 36-এর যোগ করলে আমরা পেয়ে যাবো 100, আর এদিকে মাইনাস 25, ঠিক
ঠিক আছে। এই যে 100 - 25, এই যে সরলটা আমাদের লক্ষ্য করো। তাহলে 100 থেকে যদি 25 বিয়োগ করে নাও তো এটা বিয়োগ করে আমরা কত পেয়ে যাবো? 75 পেয়ে যাবো। আচ্ছা দেখো ওসি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ওসি স্কোয়ার। ওসি স্কোয়ার যদি 75 হয় তাহলে ওসি কত হবে? √75। এখানে কিন্তু প্লাস মাইনাস হবে না, এগুলো তো বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে যদি আমরা ভেঙে নিই সরলটা, তা দেখো তো আমরা এটা লিখতে পারবো 5 × 5 × 3, 75কে ভেঙে নিলে পরে 5 × 5 = 25, 25 × 3 = 75। তাহলে এখানে দেখো আমরা এখানে দুটো 5, 5-এর জন্য আমরা একটা 5 বের করতে পারবো, আর 3টা রয়ে যাবে। তাহলে 5√3, এটা হচ্ছে আমাদের ওসির মান। এই যে বলেছিল ওসির মান কত? 5√3। ঠিক আছে। এককটা আমাদের এখানে যদি বলি, এককটা আমাদের সেমি হবে, 5√3 সেমি। এটাই আমাদের অ্যান্সার। ওকে, দেখো যেটা প্রশ্নে বলেছিল যে ওসি দৈর্ঘ্য বের করো, তাহলে ওসি দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা 5√3 সেমি। এই যে এককগুলো সেমি আছে, তাহলে আমরা এখানে সেমি লিখে দিলাম। খুব ভালো প্রশ্ন, ঠিক আছে। তোমাদের সুন্দরভাবে আমি কিন্তু বুঝিয়ে দিলাম। তোমরা দেখো, একবার ছাড়া দুবারে ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবা। যদি কোনো জায়গায় সমস্যা হয়, কোনো জায়গায় যদি একটু ডাউট বলে মনে হয়, তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবা, ঠিক আছে। আচ্ছা চলো আমরা পরের প্রশ্নে চলে যাব। এরপরে দেখো আমরা চলে যাব 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নটা দেখো, a + b = 90 ডিগ্রি যদি হয় তাহলে আমাদের এটা প্রমাণ করতে বলেছে। তা চলো আমরা সহজে প্রমাণ করে নেব। আমরা বাম পক্ষটা সরল করব, বাম পক্ষ সরল করে ডান পক্ষ নিয়ে চলে আসবো। এখানে দেখো আমাদের এখানে এই যে a + b দেওয়া আছে না, তো আমরা এখানে দেখো যেহেতু b আনতে হবে, b এই যে ডান পক্ষে b আছে না, তাহলে আমরা a কে সরিয়ে দেবো। তাহলে a কে যদি সরাই তো a এর মানটা কত হবে? a + b যদি 90 ডিগ্রি হয় তাহলে a এর মানটা পেয়ে আবার 90 ডিগ্রি - b। এই দেখো এবার মানটা বের করে নিলাম। এবার যদি আমরা বাম পক্ষ টুকে নিই, লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ আছে 1 + tan a। তাহলে a এর জায়গায় আমরা কত বসাবো? দেখো a এর মানটা বসিয়ে দেবো 90 ডিগ্রি - b, সেটা আমরা বসিয়ে দিলাম। আর নিচে আবার ছিল দেখো এটা বাই দিয়েছিল tan b। চলো সলভ করি। 1 + tan 90 ডিগ্রি - b, এটা cot b হবে, পুরো কোণের সূত্র। তো আমরা এটা লিখতে পারবো cot b। আর নিচে আমাদের আছে tan b, tan b। এবার দেখো 1 + cot b আমরা লিখে দিলাম, আর গুণ দিয়ে দেখো এই যে tan bটা নিচে আছে না, 1/tan b, একে তো আমরা লিখতে পারবো cot b, তাই না। cot b কে 1/tan b করা যায়, আর 1/tan b কে cot b লেখা যায়। এবার দেখো তো 1 + cot b গুণ করে আমরা পেয়ে যাব cot² b। এবার দেখো 1 + cot² b, এটা সূত্র আছে, এটাকে আমরা লিখতে পারবো cosec² b লিখতে পারবো। কেন এটা তোমাদের আমি সূত্রটা দেখাই। যেহেতু আমাদের একটা সূত্র আছে cosec² θ - cot² θ = 1 হয়, ঠিক আছে, এটা আমাদের সূত্র। তাহলে এখান থেকে যদি বলি তাহলে cosec² θ এর মানটা কত? সেটা হবে 1 + cot² θ। এই যে দেখো 1 + cot² θ, যেটা আছে 1 + cot² b, b বলতে থিতা এখানে, তাই এর মানটা আমরা cosec² b লিখতে পারবো দেখো এই সূত্র অনুসারে। তো দেখো আমাদের কিন্তু প্রমাণটা চলে এসেছে। এটিতে আমাদের ছিল ডান পক্ষ, যেটা রাইট হ্যান্ড সাইড। দেখো আমরা লিখে দেবো প্রমাণিত। তাহলে এই ছিল আমাদের কত নম্বর অঙ্কটা? 8 নম্বর অঙ্কটা। এবার দেখো 9 নম্বর প্রশ্নটা। 9 নম্বর প্রশ্নটা বলছে ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে মাটি থেকে কত উঁচুতে ঘুড়িটি আছে সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা চলো আমরা এখানে উচ্চতা দূরত্ব যে অঙ্কগুলো আছে এখান থেকে দিয়েছে, তা এখানে একটা ছবিটা তোমাদের যে তৈরি করে দিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। তাহলে আমাদের এখানে দেখো কি আছে, আমাদের একটা এই যে ঘুড়ি উড়াচ্ছে না, তাহলে এই যে আমাদের এই যে এইভাবে একটা ধরো ঘুড়ি উড়াচ্ছে, হ্যাঁ। তাহলে এখান থেকে ধরো ঘুড়িটা উড়াচ্ছে, এই সুতোর দৈর্ঘ্য এখান থেকে ঘুরে সুতোর দৈর্ঘ্য যেটা নাম দিতে হবে আমরা ABC। তাহলে মাটি থেকে ঘুড়িটি যে উচ্চতা যেটা AB কিন্তু বের করতে বলেছে আমাদের, এই যে AB আমাদের দরকার এখানে AB। মাটি থেকে ঘুড়িটি কত উচ্চতা, এখানে এই জায়গায় আমাদের কিন্তু ঘুড়িটি আছে এই বিন্দুতে। ওকে, এখানে আমাদের কি আছে, এটা ঘুড়িটা আছে এই জায়গায়। তাহলে AB বের করতে হবে। আর সুতোর দৈর্ঘ্য যেটা দেখো AC, এখান থেকে ধরো একটা ছেলে ঘুড়িটা উড়োচ্ছে, ঠিক না, এখান থেকে এই জায়গা থেকে। তাহলে ACটা কি আমাদের, ACটা আছে সুতোর দৈর্ঘ্য, যেটা আমাদের দেওয়া আছে কত 20√3। আর উন্নতি কোণটা যে ঘুড়িটা উড়োচ্ছে না, তার উন্নতি কোণটা কত দেওয়া আছে, এই যে এই জায়গায় দেওয়া আছে আমাদের 60 ডিগ্রি। এইভাবে এখান থেকে ঘুড়িটা উড়োচ্ছে মাটি থেকে এই জায়গায়। তাহলে আমাদের ABটা বের করতে হবে। তা সহজে দেখো আমরা ABর মানটা পেয়ে যাবো। আমরা এখানে দেখো এই কোণের সাপেক্ষে আমাদের BCটা ভূমি আর ABটা লম্ব হবে।
তো আমরা এখানে করব লম্ব বাই অতিভুজ, এসি হচ্ছে অতিভুজ, তো আমরা কী করব লম্ব বাই অতিভুজ, লম্ব বাই এসি, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ কী হয়, লম্ব বাই অতিভুজ হয় লম্ব আর অতিভুজের যে দুটো বার অনুপাত সেটা পাওয়া যায় আমাদের সাইন পাওয়া যায়, সাইন কোন কোণের সাপেক্ষে 60 ডিগ্রি কোণের সাপেক্ষে, তো সাইন 60 ডিগ্রি। তাহলে এখানে মানগুলো পুট করব, এ বি তো আমাদের বেরোবে আর এসির মান আমাদের জানা আছে 20√3 আর সাইন 60 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান তোমাদের জানতে হবে √3/2। এবার আমরা এখানে 2 দিয়ে যদি কাটাকাটি করি তো এটা 10 হয়ে যাবে। তাহলে এখানে দেখো এ বির মানটা, এ বির মানটা যদি আমরা বলি বর্গমূল করে কত বেরোচ্ছে দেখো, তাহলে এ বির মানটা তোমরা পেয়ে যাবা, এই যে দেখো 10 এদিকে √3 ছিল, আবার এখানে √3 আছে, যে tan√3 × tan√3, তাহলে এটা হয়ে যাবে 10 × √3 গুণ করে তোমরা 3 পেয়ে যাবা। ওকে, √3 গুণ করে কত হয় 3 হয়, আর এখানে 10 × 3 = 30, এই যে এভাবে হয়। আচ্ছা তোমাদের এখানে দেখাবো এই যে √3 × √3 গুণ করে 3 কেন হয়, তো দেখো তো আমরা করণের গুণফল এভাবে করণের চিহ্ন দিয়ে 3 × 3, এই যে 3 × 3, আর এখানে দেখো দুটো 3 থাকলে পরে একটা 3 বের হয় বর্গমূল যেটা, তো দেখো যে √3 গুণ করে 3 হয়ে যাচ্ছে। তো আমরা দেখো অ্যান্সারটা এই যে এ বির মান কত পেয়ে গেলাম, এ বির মান আমরা পেয়ে গেলাম কত, এই যে 30, একটা মিটার বলেছে এখানে মিটার লিখে দেবো, 30 মিটার, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এই যে বলেছিল এখানে, তাহলে এই যে মাটি থেকে কত উঁচুতে, তার কত উঁচুতে বলতে 30 মিটার উঁচুতে, যে মিটার এম থেকে মিটার 30 মিটার উঁচুতে ঘুড়িটি আছে, এটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা চলে যাব 10 নম্বর প্রশ্নে। দেখো 10 প্রশ্নটা বলছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে, মানে দেখা যায় এটা আছে আমাদের H1 H2 যেটা বলবো আমরা, এখানে আছে H1 H2 H2 দেওয়া আছে, এবং ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে। ভূমির পরিধির অনুপাত বলতে ভূমির পরিধি কী হয়, চোঙের ভূমিটা তো বৃত্তাকার, তো বৃত্তের পরিধি 2πr, তো 2πr1 H2 2πr2 এই অনুপাতটা দেওয়া আছে, তাদের আয়তের অনুপাত আমাদের চেয়েছে। চলো খুব সহজে প্রশ্নটা হবে দেখো সমাধানটা। তো এখানে আমরা যেটা করব, এই যে দেখো, তো আমাদের এই যে H1 যেটা দেওয়া আছে তাই না, H1 H2 H2 এটা দেওয়া আছে কত 1:2 দেওয়া আছে, তাহলে আমরা এখানে H1/H2 যদি বলি কত হবে 1/2 হবে, আর আমাদের দেওয়া আছে 2πr1, এই যে ভূমির পরিধি, প্রথম চোঙের ভূমির পরিধি 2πr1 আর পাই করে দিলাম আমরা একবারে, আর দ্বিতীয় চোঙের ভূমির পরিধি 2πr2, ভূমির ব্যাসার্ধ, চোঙের ভূমির ব্যাসার্ধ r1 r2 নিয়ে নিলাম, তা ভূমির পরিধি হবে প্রথম চোঙের 2πr1 আর দ্বিতীয় চোঙের ভূমির পরিধি হবে 2πr2, আর এখানে অনুপাতটা আছে 3:5, তাহলে আমরা হয়ে যাবে 3/5। তাহলে এখানে 2π যদি কেটে দাও, তাহলে আমরা এখানে দেখো r1/r2, ঠিক আছে, r1/r2 এর মানটা কত পেয়ে যাবো আমরা 3/5 পেয়ে যাবো। এবার আমাদের যেটা চেয়েছে, এখানে আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে তাদের আয়তন অনুপাত, মানে সেই চোঙ দুটির আয়তন অনুপাত। তা চোঙ দুটির আয়তন বলতে দেখো তো চোঙের আয়তনের সূত্র আমাদের জানতে হবে এখানে। তো চোঙের আয়তনের সূত্র হচ্ছে দেখো প্রথম চোঙের আয়তন πr1² H1, ঠিক আছে, এই যে প্রথম চোঙের আয়তন, প্রথম চোঙের ব্যাসার্ধ r1 উচ্চতা H1, তাহলে প্রথম চোঙের আয়তন πr1² - H1, কারণ চোঙের আয়তনের সূত্র আমরা জানি πr²H। তা দেখো সেখান থেকে আমরা প্রথম চোঙের আয়তন লিখলাম বাই বলতে অনুপাত, আর দ্বিতীয় চোঙের আয়তন πr2² H2, এই দেখো দ্বিতীয় চোঙের আয়তন πr2² H2, তাহলে এই অনুপাতটা আমাদের দরকার। এখানে পাই আমরা কেটে দিলাম, কাটার পর দেখো তো আমরা এখানে এই যে r1² r2² আছে না, একে আমরা r1/r2 দিয়ে হোল স্কয়ার করে দিলাম, আর H1 এখানে H1/H2 লিখে দিলাম। ওকে, চলো এখানে আমরা মানগুলো আমরা বসিয়ে দেবো। যদি মানটা যদি বসিয়ে দিই দেখো আমরা কিন্তু পেয়ে গেছি, দেখো এই যে r1/r2 মানটা 3/5, এখানে হবে আমাদের 3/5 তার হোল স্কোয়ার, আর H1/H2 দেখো এই মানটা আমরা কোথায় বের করেছি, এই যে দেখো H1 H2 সেটা 1/2, তাহলে আমরা এখানে 1/2 লিখে দেবো। তো এটা যদি বর্গটা ভাঙাও এটা 9/25 আসবে আর 1/2, তাহলে এটা আমাদের 9 কত দাঁড়াবে 9/50। তাহলে আমরা দেখো তো এই যে চোঙ দুটির আয়তনের অনুপাত আমরা কত পেয়ে গেলাম 9:25 পেয়ে গেলাম। দেখো এটাই আমাদের অ্যান্সার 9:25। তো আমরা এখানে দেখো এই যে বলেছিল প্রশ্নে তাদের আয়তনের অনুপাত কত, তো আমরা এখানে লিখে দেবো এখানে 25 বলে দিয়েছি
25 তো হবে না, 50 আছে বলে 50-এ লিখতে হবে, তো আমরা লিখে দিয়েছি 25, 9:50, ওকে। 25 হবে না, 9:50, তাহলে আমরা এখানে লিখে দেবো যে 9:50, ঠিক আছে, 50, এটাই আমাদের অ্যান্সার। তো এই ছিল 10-এরটা। চলো আমরা 11-টা করাই। 11 প্রশ্নটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন দেওয়া আছে 198 ঘনসেমি। শঙ্কুটির লম্ব উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের 7 গুণ বলে দিয়েছে, মানে উচ্চতা আর ব্যাসার্ধের সঙ্গে সম্পর্ক দেওয়া আছে। শঙ্কুটির তির্যক উচ্চতা বের করতে বলেছে। তির্যক উচ্চতা হচ্ছে এল, যেটাকে ধরা হয়, তাই না? এই এল এর মানটা আমাদের দরকার। এল কত? তা দেখো আমাদের এখানে শঙ্কুর আয়তন দেওয়া আছে। তো আমি এখানে তোমাদের একটা শঙ্কুর ছবি এঁকে দেখাচ্ছি। দেখো, তার শঙ্কুর ছবিটা তোমরা এইভাবে সহজে এঁকে নিতে পারবা। এই যে আমাদের একটা শঙ্কুর ভূমির ব্যাস, এটা হচ্ছে দেখো শঙ্কুর উচ্চতা, লম্ব উচ্চতা, এটা ও বিন্দু, এটা এ নাম দিলাম, এটা বি নাম দিয়ে দিলাম। তাহলে ও এটা হচ্ছে শঙ্কুর লম্ব উচ্চতা, ও বি হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, ঠিক আছে। আর এখানে আমরা এ বিটা যেটা শঙ্কুর তির্যক উচ্চতা, এই এল এর মানটা কিন্তু আমাদের বের করতে বলেছে, এটা কত হবে। আচ্ছা, এখানে আমাদের যেটা বলে দিয়েছে দেখো প্রশ্নে, শঙ্কুটির আয়তন বলে দিয়েছে 198 ঘনসেমি। আর এখানে বলেছে শঙ্কুটির লম্ব উচ্চতা, তাই না? শঙ্কুটির লম্ব উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের 7 গুণ বলে দিয়েছে। তাহলে ভূমির ব্যাসার্ধের 7 গুণ বলতে ভূমির ব্যাসার্ধ যদি আর হয়, এই যে ভূমির ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নিই, তাহলে আমরা কী পেয়ে যাবো? উচ্চতা পেয়ে যাব। এই যে উচ্চতা কত হবে? উচ্চতা বলতে আমাদের এখানে এইচ, এটা তাহলে এইচ হবে আমাদের কত? এই যে ভূমির ব্যাসার্ধের 7 গুণ বলে দিয়েছে। তাহলে ব্যাসার্ধের 7 গুণ মানে এই যে আর এর 7 গুণ, আর এর 7 গুণ, তাহলে আর এর সঙ্গে 7 গুণ করলে হবে 7R। এই যে দেখো আমাদের এইচটা যেটা, তাই না? এইচ কত পেয়ে গেলাম আমরা? 7R পেয়ে গেলাম, ওকে। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার শঙ্কুর আয়তনের সূত্র আমরা জানি। শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। আর এর মানটা বলে দিয়েছে কত? এর মানটা বলে দিয়েছে 198। তাহলে এখানে দেখো 1/3 পায়ের মান হচ্ছে 22/7, আর এখানে আর তো আর স্কোয়ার বসালাম, আর এই যে এইচের মানটা যেটা আমরা পেলাম 7R, তাই না? ব্যাসার্ধের 7 গুণ বলে দিয়েছিল উচ্চতাটা। তাহলে এইচের জায়গায় আমরা কী লিখবো? 7R লিখে দেবো, 7R। আর এখানে 198 আছে, ঠিক আছে, 198 আমরা বসিয়ে দেবো। এবার আমরা এখান থেকে সরল করে কার মানটা বের করবো? আর এর মানটা বের করবো, তাই না? আর এর মানটা দরকার। এইচের মান, আর এর মান পেয়ে গেলে এইচের মান পেয়ে যাবো, আর এইচ পেয়ে গেলে আমরা এল এর মানটাও পেয়ে যাবো। তো চলো আগে আর এর মানটা বের করি আমরা। তাহলে দেখো আমরা প্রথমে কি করব? কাটাকাটি দেখবো, যে 7 কেটে দাও, আর এখানে 22 আমরা 11 দিয়ে কাটাকাটি করছি, 11 দিয়ে 22, আর এখানে যদি আমরা 11 দিয়ে কাটাকাটি করি, 11কে 11, এখানে 8 বাঁচলো, 11 8 88, 2 নং 18, যে 2 নং 18। তাহলে দেখো তো আমাদের এখানে এইদিকে আর স্কোয়ার আর আছে, তাহলে এটা আর কিউব, এইদিকে 9 3 কত? 9 3 27, এই যে 27কে আমরা 3-এর কিউব করে দিলাম, তো অতএব আর সমান আমরা 3 পেয়ে গেলাম। তাহলে দেখো ব্যাসার্ধ আমাদের 3, তাহলে ব্যাসার্ধ যদি 3 হয়, তাহলে আমরা উচ্চতায় এইচ কত পেয়ে যাব? এইচ পেয়ে যাব আমরা এই যে 7 × 3, তাহলে এটা হবে, এইচটা হবে আমাদের 21। তাহলে ব্যাসার্ধ এবং উচ্চতা পেয়ে গেছি, লম্ব উচ্চতা, তাই না? এই যে ব্যাসার্ধ লম্ব উচ্চতা আমরা পেয়ে গেছি। এখন আমাদের দরকার তির্যক উচ্চতার দরকার, ঠিক আছে। তো দেখো তির্যক উচ্চতা আমরা কী করে পাবো? তো দেখো এই যে আমাদের AOB, এখানে শঙ্কুর ক্ষেত্রে যে ত্রিভুজটা তৈরি হয়েছে AOB, সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ আছে, এটা ভূমি, এটা লম্ব, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো অতএব দিয়ে এই যে L স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এই যে এটা আমাদের সম্পর্ক আছে L আর H, এই এদের নিয়ে যে আমাদের সূত্রটা, এটা আমাদের মনে রাখতে হবে। শঙ্কুর ক্ষেত্রে এটা খুব কার্যকরী, বারে কাজে লাগে। L স্কোয়ার সমান সমান আর স্কোয়ার বলে এইচ স্কোয়ার। কেন হয়? তোমাদের যে বললাম, সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে হয় এটা। চলো এখানে আর এর মানটা হচ্ছে 3-এর স্কোয়ার, আর এখানে যেটা এইচের মান পেলাম 21-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার 9, আর 21-এর বর্গ আমরা জানি কত? এটা জানি আমরা 441 হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 21-এর বর্গ। আচ্ছা, এবার যদি আমরা এখানে যোগ করে নিই, এটা যোগ করে পেয়ে যাবো কত? 450 পেয়ে যাবো। তাহলে এবার আমরা এখানে যেটা সরল করি, এই যে আমাদের এটা হচ্ছে L স্কোয়ার, তার অতএব L এর মানটা কত হবে? √450। এই যে দেখো √450,
এখানে দেখো এটাকে আমরা এটা লিখতে পারবো আমরা 15 গুণিত 15 আর এখানে গুণিত 2। 15 15 225, 225কে 2 দিয়ে গুণ করলে 450 হবে, ঠিক আছে? এটা গুণ করে 450 পাবা। তাহলে এখান থেকে আমরা দেখো তো এই যে এল সমান সমান আমাদের দুটো পণ্যের জন্য একটা পণ্য বের করে নাও আর √2টা থেকে গেল। এই যে আমাদের দেখো আমাদের ত্রিজ্য উচ্চতা যেটা পেয়ে গেছি, এটাই আমাদের অ্যান্সার। আমাদের যে এককটা ছিল কত, এককগুলো আমাদের এখানে ঘন সেমি বলেছে, তাহলে আমরা এখানে সেমি লিখতে পারবো, সেমি। শঙ্কুটির যে ত্রিজ্য উচ্চতা কত পেয়ে গেলাম, শঙ্কুটির যে ত্রিজ্য উচ্চতা আমরা এখানে যদি অ্যান্সারটা লিখে দিই তোমাদের, তাহলে আমরা পেলাম এই যে 15√2 সেমি, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা 12 নম্বর আজকের ক্লাসের শেষ প্রশ্নে আমরা চলে এসেছি। 12 নম্বর প্রশ্ন আমরা করাচ্ছি এমসিকিউ এসিকিউ, আমরা 1 থেকে 4 নম্বর প্রশ্নগুলো করাচ্ছি। তবে বড় প্রশ্নগুলোর কথা বলবো, বড় প্রশ্নগুলো তোমাদের সব বইয়ের অঙ্ক আছে, কমন অঙ্কগুলো আছে, অসুবিধা নাই। তোমাদের যদি বড় প্রশ্নগুলো প্রয়োজন হয় তো কমেন্টে তোমরা জানাবা, ঠিক আছে? আর বইয়ের যেগুলো তোমাদের টেক্সট বুক যেটা আছে সেই বইয়ের অঙ্ক আমি কিন্তু ক্লাস দিচ্ছি, তোমাদের ক্লাস 10 ম্যাথ বলে তোমাদের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা দেখতে পারবা। তোমরা দেখেছো যে বইয়ের অঙ্ক তোমাদের যাচ্ছে ক্লাস, আরও তোমাদের বইয়ের অঙ্কগুলো দিব। তবু তোমাদের যদি প্রয়োজন পড়ে যে বড় অঙ্কগুলো স্যার করালে ভালো হয়, তোমরা কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবা। তো চলো আমরা চলে যাব 12 নম্বর প্রশ্নে। দেখো 12 নম্বর প্রশ্নে আমাদের বলেছে এই যে তথ্যগুলো দেওয়া আছে এই মানগুলো ঊর্ধ্বক্রমে সাজানো আছে, মানে ছোটো থেকে বড় আকারে সাজানো আছে। তাহলে এই তথ্যের গড় ও মধ্যমা যদি সমান হয় তাহলে x এর মান কত হবে। তো আমরা এই তথ্যগুলোর গড় মান বের করবো আর মধ্যমা বের করবো, আর দুটোকে সমান করে x এর মানটা বের করে নেব। তা দেখো আমরা প্রথমে কী করব, আমরা গড় মান বের করবো। তাহলে গড় মান কী করে বের করতে হয়, গড় মান পাওয়ার জন্য এই যে তথ্যগুলো আছে না এদের যোগফল করতে হয়। তাহলে এখানে 6 8 10 12 যোগ 13 যোগ x, এতে যোগ করে এবার সংখ্যা কটা আছে দেখো 1 2 3 4 5 6, তাহলে 6 দিয়ে ভাগ, এটা হচ্ছে আমাদের গড় মান। ওকে, গড়। আচ্ছা সমান সমান দেখো এদের যে মধ্যমা বলি, এদের মধ্যমাটা আমি বের করে নিচ্ছি। মধ্যমা বের করতে গেলে মানগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাতে হয়, যেটা বলে দিয়েছে সাজানো আছে। তাহলে দেখো তো মধ্যমা আমরা কী করে পাবো, কটা সংখ্যা আছে 1 2 3 4 5 6, তাহলে 6 বলতে এদিকে 2 জন বাদ দাও, এদিকে 2 জন বাদ দিয়ে দাও, তার মধ্যে যে থেকে গেলো আমাদের এই যে 10 এবং 12। তাহলে মধ্যমা বের করার নিয়ম যেটা দেখো এই যে এই দুটোকে যোগ করবা 10 যোগ 12 এবং 2 দিয়ে ভাগ করে দেবা, এভাবে মধ্যমা পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে আমাদের দেখো এদিকে হচ্ছে আমাদের গড় মান, এদিকে হচ্ছে মধ্যমা। এবার আমরা এখানে সরলটা করি, ঠিক আছে, x এর মানটা পেয়ে যাব। আচ্ছা এখানে যদি আমরা যোগ করি দেখো 6 8 10 12 13, তো এদের যোগফলটা তোমরা পেয়ে যাবা 49। তাহলে 49 প্লাস x, আর নিচেতে আমাদের 6 আছে, আর এদিকে এখানে দেখো এদিকে হচ্ছে 22 হবে, এটা 22/2। এখানে যদি কাটাকাটি করি আমরা এটা 2 3 6, এবার বর্গমূল করে নেব 49 প্লাস x সমান সমান এই 3 দিয়ে যদি গুণ করো এটা 66 পেয়ে যাবা। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করে নেব 66 মাইনাস, ঠিক আছে 49, 66 মাইনাস এই যে 49। তো এটা যদি আমরা বিয়োগ করি এটা কত হবে আমাদের, এটা হবে আমাদের 17, ঠিক আছে। এই যে আমাদের এটা 17 মান হয়ে যাবে, ঠিক আছে। এটা আমাদের 66 আছে আর এটা আমাদের কত আছে 17 আছে, ঠিক আছে। x এর মান কত পেয়ে গেলাম, x এর মান আমরা 17 পেয়ে গেলাম। x এর মান বের করতে বলেছিল, দেখো আমরা অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। এই যে x এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে x এর মান কত পেয়ে গেলাম 17 পেয়ে গেলাম। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। দেখো সব অঙ্কগুলো তোমাদের ভালো ভালো করে দিয়েছি, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো, প্রথম থেকে ক্লাসগুলো দেখো। তোমাদের প্রথম ক্লাস যেটা মডেল সেট 1 থেকে দেওয়া হয়ে গেছে, 1 মডেল সেট 1, মডেল সেট 2 এবং মডেল সেট 3, মডেল সেট 4। আজকে 4 নম্বর মডেল সেটটা দিলাম তোমাদের, ঠিক আছে। মডেল সেট 5 নম্বর তোমাদের তাড়াতাড়ি আসবে। তোমরা ক্লাসগুলো ভালো করে দেখো এবং তোমরা সবাই ভালো থেকো।